আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনাদের আজকের ভিডিওতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিব। দেখেন, 1400 থেকে 1600-র উপর খুব ইউনিক এবং শিক্ষণীয় ভিডিও আপনাদের কাছে আছে। আফসোস লাগে যে এই ভিডিওগুলো আপনারা দেখেন, ব্যবসায়ীরা দেখে, ক্রেতারা দেখে, ভোক্তা অধিকার দেখে, দুদক দেখে, ডিবি দেখে, সাইবার ক্রাইম দেখে, বাংলাদেশ আর্মি, নেভি, বিজিবি, পুলিশ বাহিনী সবাই দেখে, প্রবাসীরাও দেখে। অসংখ্য ম্যাজিস্ট্রেট আমার ভিডিও দেখে, আমার অফিস ভিজিট করে, ভালো মন্দ কোথায় কি আছে, ইভেন ভোক্তা অধিকার থেকে পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা করে যে জুবাইদ ভাই কোথা থেকে কাপড় কিনবো, এটা কোয়ালিটি হবে। তো হয়তোবা ব্যবসা করে নিজে অনেক টাকা পয়সা কামাই করতে পারি নাই, বাট সমাজে একটা সম্মান পেয়েছি, ওই খ্যাতির বিড়ম্বনাও আছে। সম্মান অর্জন করার পরে অসংখ্য সম্মানের শত্রু তৈরি হয়েছে, কারণ আমাদের সমাজে মানুষ মানুষের ভালো চায় না। উঠার জন্য কেউ উপকার করে না, বাট ধ্বংস করার জন্য মানুষ উপকার করে। তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে এই সেম ঘটনাগুলোই ঘটবে এবং আশপাশে আরো অনেক কোম্পানির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতেছে। এটা নতুন কিছু না। এবং আমাদের সমাজ একটা শিক্ষিত অসভ্য সমাজে আমরা বসবাস করি, যেখানে আপনাকে ধ্বংস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু সৃষ্টি করার জন্য হয়তো আপনার নিজের জন্মদাতা মাকেও খুঁজে পাবেন না। অনেক টাফ, মানে জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা। তো এর মধ্যে থেকে কিছু করে তো বেঁচে থাকতে হবে। এখন আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে অনেক ভিডিও আপনাদের করেছি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নিজের ব্যবসা, নিজের পেটের দিকে, নিজের ভবিষ্যতের দিকে না তাকায় অনেক কিছু আপনাদের ফিজিক্যালি শেখায় দিছি। এরপরেও আপনারা মাঝে মধ্যে যেসব কোশ্চেন করেন, তো শুনে মনে হয় ইট দিয়ে নিজের মাথা পরে নিজে দুটা বাড়ি মারি, যে এত পরিশ্রম কাদের জন্য করলাম। প্রবলেম একটাই, একটা ভিডিও দেখে লাফায় পড়েন, অথবা একটা ভিডিও সামান্য অংশ টেনে দেখে মনে ভালো লাগছে আপনি লাফায় পড়েন, অথবা ব্যবসায় ইনভেস্ট করে ফেলেন। এগুলো বড় ধরনের প্রবলেম। আমরা ছোট্ট একটা ব্যাঙের ছাতার মতো কোম্পানি, আমাদের যে ভুল ত্রুটি নাই, আমাদের যে অপরাধ নাই অথবা ভুল ত্রুটি নাই, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, এটা কোথাও বলা নাই। আমরা একমাত্র কোম্পানি বাংলাদেশে যারা অর্ডার করে কাস্টমারকে টাকা ফেরত দেয়। কিভাবে? যে আপনি অর্ডার করতে টাকা দিয়েছিলেন, ধরেছিলাম 380 টাকা করে খরচ পড়বে, বাট আমরা আমাদের 5% প্রফিট তো রাখা হয়ে গেছে, অথবা 7% রাখা হয়ে গেছে, সো আপনার জন্য আমরা টাকা বাঁচাইছি। তো আপনার পার বডিতে 380 টাকা না লেগে 342 টাকা লাগছে, বাকি টাকাটা মাল নেওয়ার সময় ফেরত নিয়ে যেতে হবে, এবং নিয়ে যায়। এরকম কম করলে 50-100-র উপরে আমাদের বিলের কাগজ আছে, অথবা ডকুমেন্ট আছে, অথবা প্রমাণ আছে। প্রমাণ ছাড়া কোনো কথা বলা ঠিক না অনলাইনে, এবং আমরা বলিও না। এবং যখন প্রমাণ থাকে তখন শক্ত গলায় কথা বলা যায়, যেটা আমরা বলার মতো সাহস অথবা সুযোগ পাই। এবং আমাদের কোম্পানি কখন খেয়ে থাকে, কখন না খেয়ে থাকে, কখন কোন বিপদে থাকে, কখন কোন ভালো অবস্থায় থাকে, সবই অনলাইনে বলে দিই। মানুষ নিজের খারাপটা বলে না, কারণ বিপদের সময় নিজের জন্মদাতা মাও সরে যায়, প্রয়োজনের সময় তাকেও পাওয়া যায় না। তাহলে আপনি যদি আপনার বিপদের কথা, খারাপ কথা, অযোগ্যতার কথা সমাজে বলেন, তাহলে মানুষ সেখান থেকে মুখ ঘুরায় নিয়ে যাবে। যেমন আপনি যদি বলেন আপনার বন্ধুকে, দোস্ত আমার বাচ্চাটা হসপিটালে মারা যাচ্ছে, একটু হেল্প কর, পাবেন না। কিন্তু আপনার বন্ধুকে যদি বলেন, দোস্ত আজকে অমুক ক্লাবে যাব, নতুন একটা জিনিস আসছে, নাচানাচি করতে হবে, ভরপুর মজা হবে, তো বন্ধু দেখবেন টাকার বান্ডিল নিয়ে আসছে। আর এটাই বাস্তব জীবন আমাদের সমাজে, আমাদের মানসিকতায়, আমাদের শিক্ষার ফলাফল হচ্ছে এইগুলা। যেমন অনলাইনে অনেকেই দেখা যায় ভাইরালের থেকে শুরু করে অনেক টেকনিক, অর্থাৎ
এগুলো শেখায় দেয়, টেকনিক, তারপরে পলিসি, ফেসবুকের থেকে শুরু করে বিভিন্ন রকমের সোশ্যাল মার্কেটিং, অনেক কিছু শেখায়। কিন্তু আমাদের যুব সমাজ তাদের টিকটক, রিল, ভাইরাল এগুলো যদি দেখেন, একটা পেজকে রাতারাতি বুস্ট মনিটাইজেশন করার জন্য নগ্ন ভিডিও ছেড়ে অথবা শয়তানি বদমাইশি ভিডিও ছেড়ে সেগুলোকে রাতারাতি মনিটাইজেশন করে নিচ্ছে। সে তার স্বার্থের কথা চিন্তা করছে, সে তার ব্যক্তিত্বের কথা চিন্তা করছে না, তার শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করছে এবং সমাজের কথা চিন্তা করতেছে না। তো সরকার যেহেতু বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার একটা অপরচুনিটি দিয়ে দিচ্ছে যে বাচ্চাদের অনলাইনে ক্লাস, তারা এটাও চিন্তা করে না একটা বাচ্চা আমার এই ভিডিওটা দেখবে, কারণ আমি তো বুস্ট মেরে দিয়েছি। তো একটা ছোট বাচ্চা যদি পর্ণ অথবা সমপর্ণের পর্ণ ক্যাটাগরির ভিডিও দেখে, তাহলে বাচ্চাটাও শেষ হয়ে যাবে। আমি তো 2 টাকা ফেসবুকের থেকে কামাই করলাম, বাট ফলাফলটা কি হবে? সেন্স নেই কারো। যে যার স্বার্থে টাকা কামাই করতেছে, যা মন চায় ভিডিও করতেছে, যা মন চায় অনলাইনে ছাড়তেছে, এবং সমাজের সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, ইভেন সেদিন একটা চার দোকানও দেখি যে 3জন বৃদ্ধ মিলে নায়িকাদের মানে শরীর খোলা নাচ দেখতেছে। তো আমার পাশে বসে চা খাচ্ছিল, তো আমার দেখে মাথায় টুপি, দাড়ি পরা, দাড়ি টুপি, তারপরে পাঞ্জাবি পরা, মানে দাদার বয়সী। তো কিছু বলার নাই, আমার আর কিছু বলার মতো রুচি আসে নাই। তা আমি চা 2 চুমুক খেয়ে ফেলে দিয়ে তারপরে চলে আসছি। হ্যাঁ, আমারও যে সেক্সুয়াল ফিল নাই এমন না, বাট ওই বেশভূষায় ওই বয়সে ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, ভালো লাগে না। তো আপনাদের একটা কথা বলি, আপনারা অনলাইনে এত দ্রুত বড় হতে যাবেন না যে বড় হতে যে ঝরে পড়ে যাবেন। সমাজে যারা যেখানে যত ভাইরাল ছিল সব ভাইরাল ধ্বংস হয়েছে, নতুন ভাইরাল আবার জন্মাচ্ছে, এবং সমাজ একটা অস্থিতিশীল অবস্থায় আছে, যেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আইন বিচারের থেকে শুরু করে কোনো কিছুর মধ্যে কোনো স্থিতিশীলতা নাই। আর স্থিতিশীলতা যখন না থাকে তখন কিন্তু সবকিছু দুমড়ে মুচড়ে যায়। এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, মানুষের রুচি, ইয়াং জেনারেশন সবকিছু এমন একটা অবস্থায়, এটা সবচেয়ে বড় ধাক্কা খাবে আগামী 4-5 বছর পরে, যখন তারা আরেকটু বেড়ে উঠবে এবং এই অবিচারের মধ্যেই অথবা অনিয়মের মধ্যেই তারা 4-5টা বছর বিভিন্ন রকমের অপরাধ বলেন, দুর্নীতি বলেন, স্বাধীনতার নামে অপস্বাধীনতা বলেন, এগুলো এনজয় করতে করতে এটা এটা তাদের বাস্তব জীবনে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে পরিবার, যেখানে গার্ডিয়ান তার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবে না, এবং প্রতিটা পরিবার মুখ থুবড়ে পড়ে যাবে। কারণ সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে ওই সন্তান কিন্তু সংসারের জন্য, সমাজের জন্য কুলাঙ্গারে পরিণত হয়ে যায়। তো আমরা সবাই শঙ্কিত, আমি নিজেও শঙ্কিত যে আমাদের সন্তানরা কিভাবে বেড়ে উঠবে। দুষ্টামি, ফাজলামি, বদমাইশি অনেক কিছু আমরাও করেছি, বাট তার মধ্যেও ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এখন অনলাইন জগতে যদি ঘোরাফেরা করেন তাহলে দেখবেন ইয়াং জেনারেশন বলেন, মিডিয়া বলেন, সবই সীমার বাইরে, একদম সীমার বাইরে। যেটা কোনো সভ্য রাষ্ট্র চলে না, অসভ্য রাষ্ট্র চলে না। মানে একটা নারী এবং একটা পুরুষের মাঝামাঝি যেমন একটা হিজড়া, আমাদের কালচার এখন হিজড়া কালচারে পরিণত হয়ে যাচ্ছে। এবং বাস্তবেও দেখবেন অনলাইনে হিজড়াদের ভিডিও নিয়ে, হিজড়াদের সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কি পরিমাণ ভিডিও ভাইরাল হয়, এবং সেখানে দর্শকরা কত, এবং যারা কমেন্টস করছে তারা কারা, দেখলে বুঝতে পারবেন। এবং এগুলো যারা পোস্ট করতেছে তাদেরও স্ট্যাটাসটা কি, দেখলে বুঝতে পারবেন। অনলাইন ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। এরপর আছে কি আছে, সুন্নতি দাড়ি। এরপর ভিডিওর সাথে নিজের ছবি অ্যাড করে দিয়ে তারপর ভিডিও ছেড়ে দিচ্ছে, সেখানে হাজারটা বানানে ভুল। আর এগুলো দেখে যত
পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে যত ছেলে মেয়ে যা আছে, বৃদ্ধ বলেন বুড়ো বলেন যা আছে, সবই মনে করেন তাদের মাথা নষ্ট। এবং সমাজে আমাদের এই জেনারেশনটা এই সময়টাতে যে পরিমাণ সময় অনলাইনে নষ্ট করতেছে, সেখানে আপনি যখন একটা ক্রিয়েটিভ ভালো কাজ দিচ্ছেন, সেটা কোনো মূল্য এবং মূল্যায়ন পাচ্ছে না। তো মূল্য আর মূল্যায়ন যখন পাচ্ছে না, তখন আসলে সমাজটা চলতেছে কিভাবে? অ্যাকচুয়ালি সমাজ চলতেছে না, সমাজ এখন ধ্বংসের মুখে আছে। এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু আইন বিচার এগুলো অনেকটা ইনঅ্যাক্টিভ, কারণ তারা জানে না কোন পক্ষে গেলে 2 দিন পরে ঝামেলায় জড়াবে, রাজনৈতিক কোন দল ক্ষমতায় আসবে, সেটা স্ট্যাটাস কি হবে। এই জন্য সবাই যে যার জায়গায় শুধু হাজিরা দেওয়া ডিউটি করতেছে। সো সমাজে অপরাধ অসংখ্য বেড়ে যাচ্ছে। অনলাইনে সেক্সুয়াল কন্টেন্ট আর মারামারি, অ্যাক্সিডেন্ট এগুলো ছাড়া কোনো কন্টেন্ট নাই, জনপ্রিয় কোনো কন্টেন্ট। আপনি একটা ভালো কাজ করবেন, সেটার জন্য স্পেশাল কোনো থ্যাংক ইউ অথবা মানুষের কোনো ইন্টারেস্ট কিছু নাই। সেটা বুঝ দিলেও দেখা যাচ্ছে যে রেজাল্ট অনেক কম, ক্রেতাও কম। তাহলে সমাজে যেহেতু আলতু ফালতু ব্রেনে ভরে যাচ্ছে এবং আলতু ফালতু দর্শক এবং আলতু ফালতু মানসিকতা, তো এখানে তো আপনার রুচিশীল কোনো কিছু চলবে না। আপনি যদি আর্মি কার্ড দিয়ে, যদি চুলের কার্ড দিয়ে যদি আপনি ঘুরেন, তাহলে ওইটা বলবে যে কোন গ্রামের থেকে আসছে। কিন্তু আপনি বেয়াদবের মতো চুল কাটবেন, দেখবেন যে ওইটাই ভাইরাল, ওইটাই মিলিয়ন ভিউ, যে কি চমৎকার ভিডিও, মানে চুল কাটছে। একটা মুভি বানানো হবে, মুভিটা যদি ক্লাসিক এবং আর্টিস্টিক মুভি হয়, তাহলে সেই মুভিটা চলবে না, অথবা যেটুকুন চলবে সেখানে টাকা উদ্ধার করতে যান বের হয়ে যাবে, মূলধন। কিন্তু একটা মুভি বানান যেখানে মারামারি, বেইমানি, অ্যাকশন, তারপরে আপনার কোপাকুপি, মানে সোজা কথা সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, বেয়াদবি, বকাটে এগুলো উপস্থাপন করা হচ্ছে, সেগুলো রাতারাতি জনপ্রিয় হবে, কারণ সমাজে ওই ক্যাটাগরির মানুষ অথবা জেনারেশন ডেভেলপ করতেছে। তো এইটার তো একটা ধাক্কা বাংলাদেশকে খেতেই হবে। এবং যে সরকার আসবে সে সরকারকেও খেতে হবে, ধর্ম যাজকদেরও খেতে হবে, কারণ ধর্ম নিয়েও রাষ্ট্রে এখন ব্যবসা চলতেছে। যে যার মতো করে ধর্মকে উপস্থাপন করছে, সামান্য 2-1টা কোর্স করে এসে, যেখানে তার চেহারা বলেন, পোশাক বলেন, কথার আলোচনার বিষয় বলেন, কোনো কিছুর মধ্যে সামঞ্জস্য, ভদ্রতা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনও হুজুর পাওয়া যাচ্ছে, দেখতে মনে হয় যে সৃষ্টিকর্তা বোধহয় তার শরীরেই বসবাস করে, এত পবিত্র দেখতে। কিন্তু তার যতগুলো ব্লগ আছে, ব্লগগুলো যদি সিকুয়েন্সিয়ালি যদি টেনে দেখেন, দেখবেন যে সে প্রেমের কথা আর মন খারাপের, ভাবিদের মন খারাপ ছাড়া আর কোনো কথাই বলে না। সেগুলোর উপরে খালি ভাইরাল টিকটক। আর সারা দুনিয়ার মহিলারা, সারা বাংলাদেশের মহিলারা জামের সাথে জ্ঞান জামলে খালি এইসব হুজুরের বয়ান শুনে বেড়ায়। একবারও চিন্তা করে দেখে না যে হুজুরের কাজ ছিল তো আল্লাহর সাধনা করা, সৃষ্টিকর্তার সাধনা করা, সৃষ্টিকর্তার রাস্তায় চলার জন্য গাইডলাইন দেওয়া। আমি প্রেমে কি ছ্যাঁকা খাইছি সেটা দিয়ে, মিউজিক দিয়ে ভাইরাল করার জন্য না। তো এগুলো হচ্ছে সমাজের বড় ধরনের প্রবলেম। আমি যে কথাগুলো বলি, তাৎক্ষণিকভাবে যারা এরকম অপকালচারে থাকে অথবা কর্মকাণ্ডে থাকে, তাদের জন্য কিন্তু তাৎক্ষণিকভাবে শুনতে প্রচন্ড খারাপ, মেজাজ খারাপ হয়ে যায়, গা জ্বলে উঠে, বাট দিন শেষে এটাই কিন্তু সঠিকে পরিণত হয়। এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত হয়েছে। এবং আমি একটা নির্দিষ্ট টাইমও দিয়ে দিই, যেমন একটু আগে বললাম 4 থেকে 5 বছরের মধ্যে আমাদের সমাজের জেনারেশনটা কোথায় যায়, এবং সেখানে সরকার তো আরো অনেক দূরের কথা। ঘরের মধ্যে সবচেয়ে বড় ভোগান্তি শিকার হবে বাবা মা, কারণ তারা তাদের সম্পদের হিসাব পাবে না। সম্পদ যে সন্তানের জন্য তৈরি করবে, সেই সন্তান সম্পদটা দেখে যেতে পারবে কিনা, অথবা দেখে রাখতে পারবে কিনা, অথবা সেই একটা গাছ লাগায় গেছে, সেই গাছের গোড়ায় পানি দিয়ে যত্ন করে সেখান থেকে বেশি করে ফল উৎপাদন করে খেতে পারবে কিনা, সেই জেনারেশনটা বাবা মা দেখতেছে না, সন্তানের মধ্যে সেই অ্যাটিটিউড গুলো দেখতেছে না। আর
সমাজের অনলাইন ডিজিটাল সাকসেসের নামে যে সাকসেসগুলো হচ্ছে, যেসব আপনার ট্রেডার অথবা যেসব অ্যাক্টিভ ওয়ার্কার তারা দেখাচ্ছে যে 2 লাখ, 5 লাখ, 20 লাখ কামাই করতেছি পার মান্থে, আপনারা শুধু তাদের প্রোফাইলে ঢুকে দেখবেন তাদের কার্যকলাপটা কি। তারা কি পৃথিবীর জন্য কোনো সৃজনশীল, তারা কি কোনো কিছু সৃষ্টি করতেছে, তারা কোনো গবেষণার ফলাফল দিচ্ছে যেটা দিয়ে পৃথিবী অথবা জেনারেশন উপকৃত হবে, নাকি তাদের কর্মকলাপগুলোই হচ্ছে খালি নষ্টামি, ফাজলামি, ফালতামি, এইগুলা। তো এইগুলো করে সে তার জীবনে কিছু টাকা কামাই করতেছে, জেনারেশন তো ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার লাইফও ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই সবগুলো অপ্রয়োজনীয় এতগুলো কথা কাপড়ের ব্যবসা বলতে যে শুরুতেই আমি বলে নিই, কারণ আমি শুধু কাপড়ের ব্যবসা শেখাই না, সাথে সাথে আপনার কমপ্লিট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে দিই। অর্থাৎ কি, যে আপনার ব্রেনের মধ্যে যে অপকালচার, অপশিক্ষা যেগুলো আপনার ব্রেনের মধ্যে আছে, সেগুলো যেন কিছুটা কন্ট্রোলে থাকে অথবা কিছুটা রিমুভ হয়, এবং হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং এইটুকুন জাজমেন্ট পাওয়ার জন্য আপনার ব্রেনের মধ্যে তৈরি হয়। ব্যবসা করতে গেলে ব্যাংক আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, এনবিআর আপনার কঠিন হয়ে দাঁড়াবে, আপনার বন্ধু বান্ধব, আপনার পার্টনার আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, আপনার এলাকার রাজনীতিবিদের থেকে শুরু করে চাঁদাবাজ থেকে শুরু করে সবাই আপনার কঠিন হয়ে দাঁড়াবে যখন আপনার সাকসেস আসা শুরু করবে ঠিক সেই মুহূর্তে। তো আপনার শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে না, ইভেন আপনার ঘরের ওয়াইফও পর্যন্ত বিশাল অপচয়কারীতে পরিণত হয়ে যাবে যখন আপনার টাকা আসা শুরু করবে। তখন এবং আপনার জন্মদাতা বাবা মারও প্রত্যাশা বাড়তে থাকবে, আমার ছেলে কামাই করছে, আমার জন্য বেশি বেশি কিছু করে না কেন, তাহলে টাকা নিয়ে কি শ্বশুর বাড়ি সব দেয়? তাহলে আপনার ব্যবসার জন্য প্রতিটা মানুষ আপনার চারপাশে শত্রুতে পরিণত হয়ে যাবে। কেউ আত্মঘাতী, কেউ ঢাকঢোল পিটায়, কেউ অন্তরে অন্তরে। সব জায়গা থেকে আপনাকে সাস্টেনেবিলিটি অর্জন করতে হবে, ধৈর্য শক্তি, সহনশীলতা, ভদ্রতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান, সেগুলোকে আপনাকে যেতে হবে। কারণ এই রাষ্ট্রে আপনি আইন বিচারও পর্যন্ত পাবেন না। আপনি তো অনলাইনে প্রচুর দেখেন, এক সরকার আমলে যে অপরাধী টপ টেরর, পরের সরকার আমলে সে হচ্ছে ধোয়া তুলসী পাতা হচ্ছে। তো সাংবাদিকতা হচ্ছে সমাজের বিশৃঙ্খলা, দুর্নীতি, তারপরে যত রকমের যত খারাপ বিষয়গুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা নিউজ করা, যেন সেখান থেকে ওটা প্রোটেকশন পায় এবং সেখান থেকে বেটার কিছু তৈরি হয়, এবং নিউ জেনারেশন যেন অথবা পরবর্তী জেনারেশন যেন ওই অপরাধটা করার সুযোগ না পায়। আর আমাদের দেশে সাংবাদিকরা ঝাঁপায় পড়ে যখন কোনো একটা নায়িকা বিশাল বড় গলার ব্লাউজ পরে স্তন শো করে লাইভে আসে। অর্থাৎ আমাদের দেশের সাংবাদিকতাও জিরোতে নেমে গেছে। এক একটা টিভি চ্যানেলের টিভি উপস্থাপিকাদের কাছে যে দেখেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কত কত মন্ত্রী মিনিস্টারের কত টাকা পার হয়েছে, আর তারা কত জায়গায় শরীর বেচে বেচে তারপরে তাদের ক্যারিয়ারটা ধরে রাখছে। কতগুলো আছে ডিভোর্স, খালি এখন টিকটক করে করে বেড়াচ্ছে। কিন্তু টিভিতে যখন সংবাদ পড়ছে তখন তো মনে হচ্ছে যে এর থেকে পবিত্র, এর থেকে আদর্শবান পৃথিবীতে আর কেউ নাই। তাহলে এর মধ্যে থেকে যদি বেঁচে থাকতে চান রাষ্ট্রের মধ্যে, তাহলে আপনাকে বেটার কিছু করতে হবে। আর এই বেটারটা কি? বেটারটা হলো আমাদের সমাজে ওভারঅল মানুষের সেলস পাওয়ারটা জিরো। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, টেনে টেনে দেখবেন না, পার্ট টু পার্ট মন দিয়ে প্রয়োজনে একটা কাগজ কলম নিয়ে লেখালেখি করে তারপরে নোট করে রাখবেন যে জুবাইদ ভাই এই কথাগুলো বলছিল, এবং যখন কাজ করতে যাব তখন এই প্রবলেমগুলো আমরা ফেস করব। তো আপনার একটা কাপড়ের ব্যবসা, আমি নর্মালি কাপড়ের ব্যবসা নিয়ে কথা বলি। আপনি যখন কাপড়ের ব্যবসা নিয়ে কাজ করতে যাবেন তখন আমাদের সমাজে সব থেকে দুইটা অদক্ষ জায়গা আছে, একটা হলো মার্কেটিং আর একটা হলো সেলস। একটা হচ্ছে মার্কেটিং আর একটা হচ্ছে সেলস। মার্কেটিং জিনিসটা কি, খুব সহজ ভাষা আপনাকে বুঝাই দিই, যে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব যে প্রোডাক্টটা আমার বিক্রি করতে যাওয়া লাগবে না,
তার প্রয়োজনীয়তা, তার মূল্য, তার সাস্টেইনেবিলিটি, তার কোয়ালিটি, তার ইউজফুলনেস, অর্থাৎ কি তার, সরি আমি ইংরেজিতে বলে ফেলছি, আমার ভিডিও কিন্তু একদম গ্রামের ক্লাস 4-এ পড়া বাচ্চারাও অথবা একজন দিনমজুরও দেখে শিখতে পারে। কারণ গার্মেন্টসের যত ক্রিটিক্যাল ভাষাগুলো আছে কোনোটাই আমি ব্যবহার করি না, বিজনেসের যত ক্রিটিক্যাল ভাষা আছে কোনোটাই ব্যবহার করি না, যেন আপামর সর্বস্তরের জনতা এই ভিডিওগুলো দেখে একদম পানির মতো সহজ করে যেন সবকিছু বুঝতে পারে। তো আমি সরি, আমি ইংরেজি টার্মসগুলো এখানে ইউজ করে ফেলতেছি। তো বিষয়টা হলো যে মার্কেটিং, যে এটা কতটুকুন ব্যবহারযোগ্য, এটা কতটুকুন টিকসই হবে, এরপর এটার দাম কি সহন ক্ষমতার মধ্যে অথবা ওই যে প্রোডাক্টটার যে কোয়ালিটি সে অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ কিনা, এরপর এটা চাহিদা কতটুকুন, আর এরপর এটা ব্যবহার কত বেশি পরিমাণ হতে পারে, চাহিদা এবং ব্যবহার, এই সবগুলো জিনিস যখন আপনি চিন্তা করে যে কোনো একটা প্রোডাক্টের উপর কাজ করবেন এবং দেখবেন যে হ্যাঁ এই প্রোডাক্টে সবগুলো জিনিসকে কি করে, অ্যাপ্রুভ করে, তাহলে এই প্রোডাক্টটা মার্কেটে আমি যদি তৈরি করে উপস্থাপন করি, এই মার্কেটে আমার এই প্রোডাক্ট আমার বিক্রি করতে যাওয়া লাগে না, কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে। তাহলে সবার আগে হচ্ছে মার্কেটিং পলিসি। একটা প্রোডাক্ট নিয়ে অথবা বিজনেস নিয়ে কাজ করতে গেলে সবার আগে আপনাকে মার্কেটিংটা জানতে হবে। অনেকে আমরা যেমন বলি না যে এই কোথায় যাচ্ছ, একটু মার্কেটিং করতে যাচ্ছি নিউ মার্কেটে, অ্যাকচুয়ালি দিস ইজ নট কল্ড মার্কেটিং, এটাকে মার্কেটিং বলা হয় না, এটা শপিং, কেনাকাটা করতে যাচ্ছি, মার্কেটিং করতে যাচ্ছি না। অনেকে যে বলে না যে দেখবেন হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম, ঢাকা বগুড়া, বগুড়ার হাইওয়েতে দেখবেন যে লেখা আছে বাথরুমের মধ্যে, দয়া করে কেউ কমোডের মধ্যে টিস্যু ফেলবেন না। এখানে দয়া করার কি আছে? তারপরে আমাদের সমাজে সবাই বলি একটু জায়গা, মানে চলার জন্য জায়গা দরকার, একটু সরে দাঁড়ান, তো বলি এক্সকিউজ মি। এই এক্সকিউজ মি, এক্সকিউজ মানে কি? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, মাফ করা। তা আমি এখান থেকে যাব রাস্তা দিয়ে, মধ্যখানে 4জন মানুষ দাঁড়ায় গল্প করতেছে, তাদের একটু সত্যি বলবো যেন আমি যেতে পারি, এবং তারা যে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে এভাবে দাঁড়ায় গল্প করতে হয় না। তো ওয়াই শুড আই টেল এক্সকিউজ মি? আমি কেন তাকে বলবো এক্সকিউজ মি, আমাকে মাফ করেন? আমি তো বলবো আপনি সরে দাঁড়ান, রাইট? ভাই প্লিজ একটু স্পেস দেন, আমি চলাচল করব, আর আপনি একটু সাইডে দাঁড়ায় কথা বললে ভালো হয়, সবার চলাচলের সুবিধা হয়। কথাগুলো এভাবে বলে তার বিবেকটাকে আমি জাগ্রত করে দিব যে ইউ আর ডুইং দ্য রং থিং, আপনি ভুল কাজটা করছেন। কিন্তু আমরা কি বলি, এক্সকিউজ মি না বলে লাস্টে স্কুইজ মি, মানে স্কুইজ মি। স্কুইজ মানে কি? স্কুইজ করা মানে সংকুচিত হয়ে যাওয়া। তাহলে একটা ইংরেজি আমরা উচ্চারণ করতে জানি না, দেখা যায় যে একটা বিয়ের অনুষ্ঠানে যারা ওই খাবার টাবার পরিবেশন করে, যারা খাবার টাবার পরিবেশন করে, ওই যে বয়গুলা কি যেন, কি কি দার কাজমদার না কি যেন কি বলে বাংলায়, আই এম নট শিওর। তো তারা দেখা যাচ্ছে যে এক্সকিউজ মি ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে এক্সকিউজ মি ম্যাম, হোয়াট দ্য হেল ইজ দ্যাট এক্সকিউজ মি? তাকে এক্সকিউজ করার কি আছে, তাকে ক্ষমা করার কি আছে? সে তো কোনো অপরাধ করে নাই, আর সে ক্ষমাটা চাবেই বা কেন? আপনি কেন ক্ষমাটা চাবেন? আপনি কি কোনো অপরাধ করেছেন? করেন নাই। তাহলে দেখেন আপনার বয়স 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি নিজের বিবেক দিয়ে একবারও চিন্তা করেন নাই যে এক্সকিউজ মি এই কথাটা অথবা দয়া করে এই কথাগুলো সব জায়গায় মানায় না এবং সব জায়গায় বলা ঠিক না, কিন্তু কোথাও শুনছেন এবং মনে হয়েছে এটাই বোধহয় একটা ভদ্রতা, ওই সারা জীবন ওই এক্সকিউজ মি বলে যাচ্ছেন, অর্থাৎ আপনার বিবেকটা জিরোর জায়গাতে আছে। তাহলে আপনি ব্যবসা করে সাকসেসফুল হবেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব না। কারণ আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রতিটা পদক্ষেপেই কখনো নিজেকে নিয়ে অথবা নিজের জ্ঞানকে নিয়ে অথবা নিজের অভ্যাসকে নিয়ে আপনি কখনো গবেষণাই করেন নাই যে আমি কি কি ভুল করি, আমি কি কি সঠিক করি। এই গবেষণাটি যদি আপনার না থাকে, তো আপনার জীবনে কাজ করতে গেলে তো গবেষণা থাকবেই না। আপনার ব্যক্তি জীবনের গবেষণায় যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে কাজের ক্ষেত্রে আপনি যা চিন্তা করবেন সবই ভুল চিন্তা করবেন।
তাহলে সবার আগে আপনাকে আগে নিজের প্রতি গবেষণা করতে হবে, তারপরে কাজের প্রতি। আর কাজের প্রতি যখন গবেষণা করতে আসবেন তখন সবার আগে আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট মার্কেটিং। আমি গার্মেন্টস নিয়ে কথা বলি, তাহলে গার্মেন্টসের জায়গাতে এবার আস্তে আস্তে আমরা ফিরে আসি, আলোচনাগুলো জিস্ট পয়েন্টে চলে আসি, মূল অংশে চলে আসি। আমার প্রতিটা ভিডিওতে এরকম পারিপার্শ্বিক কিছু না কিছু আপনাদের আমি শেখানোর চেষ্টা করি, যেখান থেকে আপনার বিবেক, সচেতনতা এবং কমন সেন্স গুলো ডেভেলপ করে। কারণ আমাদের স্কুল কলেজগুলোতে যে পরিমাণ বাচ্চাদের ফি দেওয়া হয়, বাট শিক্ষা তো দূরের কথা, আর কমন সেন্স তো আরো 1000 কিলোমিটার দূরের কথা। কিছুই শেখানো হয় না, শুধু হাজিরা। ক্লাস 1-এর বাচ্চার জন্য ল্যাবের ফি নেওয়া হয় কি 1000 টাকা, এসির ফি নেওয়া হয়, যেখানে 12 মাস একটা এসি চলে না, জেনারেটর চলে না। তো অনেক অনেক ঘটনা, এগুলো আরো আপনারা জানেন, আরো জানবেন। তো এই ভিডিওটাকে আমরা লম্বা না করি, আমরা মেইন পয়েন্টে চলে যাই। যে আপনাকে সবার আগে জানতে হবে আমি চাল নিয়ে ব্যবসা করব, না লেবু নিয়ে ব্যবসা করব, না কি নিয়ে ব্যবসা করব। কাপড় নিয়ে ধরি, আমি যেহেতু কাপড় নিয়ে কথা বলি, তো ধরি কাপড় নিয়ে ব্যবসা করব। তো কি কাপড় নিয়ে ব্যবসা করব যেটা প্রতিদিন মানুষ কিনতে চাবে? নর্মালি আপনাদের যখন কাপড়ের ব্যবসা ব্রেনের মধ্যে আসে, আপনারা চিন্তা করেন পাকিস্তানি ড্রেস অনেক চলতেছে, ইন্ডিয়া থেকে লাগেজে করে কাপড় এনে বিক্রি করলে 2000 টাকা করে এক একটা শাড়িতে ব্যবসা করা যায়, ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজে করে মাল নিয়ে আসলে। আচ্ছা, সদরঘাটের থেকে ওই এক এক ব্লিস্টার করে বিভিন্ন রকম মাল এনে রাতারাতি দোকান সাজায় ফেলানো যায় অল্প টাকায়। আচ্ছা, এরপর বাবু বাজারেতে 3 পিস কিনে ঘরে ঘরে অথবা হাতে অথবা স্কুলের গেটের সামনে মাল বিক্রি করলে অনেক লাভ হয়। এরপর গাইডের মধ্যে ভালো ভালো জ্যাকেটেতে শুরু করে অনেক কিছু পাওয়া যায় একদম পানির দামে, ওইটা নিয়ে ফিনিশিং করে আয়রন করে বিক্রি করলে আর একটু লাইফ টাইপ যদি করা যায় অনেক লাভ হয়। এরকম অসংখ্য অসংখ্য পলিসি, সোর্সিং, অনেক কিছু আপনাদের ব্রেনে কাজ করে। ইদানিং আবার চায়না থেকে মাল এনে এনে বিক্রি করলে অনেক লাভ হয়, সেগুলো আপনাদের ব্রেনে কাজ করছে। ওকে, দ্যাটস গুড, এভরিথিং এক্সেলেন্ট। প্রতিটা জায়গাকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রতিটা ডিসিশনের জন্য আমরা আপনাদের স্বাগতম জানাই। বাট কোশ্চেনটা হলো, এগুলোর পরে আপনারা চিন্তা করেন যে সুন্দর করে লাইভ করতে হবে, যেন একটু আবেদনময়ী লাগে, যেন মানুষ ঝাঁপায় পড়ে, যেন, আর বুস্ট করতে তো অনেক টাকা লেগে যাবে। মানে আমার প্রোডাক্ট বানাতে যদি 200 টাকা লাগে, তো 100 টাকা খালি বুস্টে লাগবে। ফেসবুকে এখন পারলে 50-60% টাকা বুস্টের জন্য নিয়ে নেয়। হ্যাঁ, অমুক তমুক হ্যান ত্যান বাজেট লাগে। তো এরকম অনলাইনে অসংখ্য বান্ধবীর ভাই অথবা পরিচিত ছোট ভাই অথবা বয়ফ্রেন্ড অনেকে অনেক কিছু আপনাকে এরকম শেখায়। তারপরে যারা প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যবসাগুলো শেখায়, অনলাইন মার্কেটিং এর জন্য আপনার বাজেট কত হওয়া উচিত, তারাও ওই ডলার ভাঙানো টাঙানোর টাকা খাবে। এরপর আপনার পেজ ম্যানেজমেন্টে টাকা খাবে, তারপরে ওয়েবসাইটের জন্য টাকা ইনকাম করবে। মানে সে তার ব্যবসায় প্রতিটা জায়গায় কামাই করবে, শুধুমাত্র আপনাকে বিশাল একটা ভিউ অথবা বিশাল একটা পলিসি দেখায়। বাট ইট উইল বি বুলশিট, এটা একদম থার্ড ক্লাস একটা বিষয় হবে, সেইটুকুন বোঝার মতো গবেষণা আপনার নাই। আচ্ছা, আপনারা যে আমার ভিডিও দেখেন, এই আমার ভিডিওগুলোতে আমি তো ইউটিউবার না অথবা ব্লগার না যে ব্লগ করে হিউজ টাকা কামাই করি। সব মিলে এই 4 বছরে বোধহয় 1 লাখ টাকা কামাইছে কিনা সন্দেহ আছে। এত ইউনিক 1200 থেকে 1600 ভিডিও, এরপরেও মানুষ 2-4টে গেম বানায় মাসে নাকি 8 লাখ 9 লাখ টাকা কামাই করে। আর আমি এত ইউনিক ভিডিও করেও টোটাল এই 4 বছরে 1 লাখ টাকা ক্রস করছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। যদি কারো কেউ চ্যালেঞ্জ করতে চান, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আমার এনআইডি, আমার মোবাইল নাম্বার, আমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অনলাইনে, ওই বাংলাদেশ ব্যাংকে ফোন দিবেন, দিয়ে বলবেন যে জুবাইর ভাইয়ের কতগুলো অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাকাউন্টের ডিটেলস দেন, দিয়ে দিবে আপনাকে, দিয়ে দিবে। দেখবেন জুবাইর ভাই কয় বিঘা জমি সম্পদের মালিক, কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি আছে, সবকিছু দেখতে পারবেন। দেখে আবার স্টক না করেন, সে দায়ভার আপনার। যে মানুষটারে চিন্তা করছিলাম কি যেন কি ফাপড়বাজ, কি যেন কি কামাই টামাই করে মিষ্টি কথা বলে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফলটা কি সেটা যদি দেখেন আর দেখে যদি স্টক করেন, তাহলে সেটা আপনার দায়ভার, আমার দায়ভার না। তখন চিন্তা করবেন একটা কোম্পানি কিভাবে বেঁচে আছে, তার পরিবার কিভাবে বেঁচে আছে।
কারণ আমরা মানুষকে কত জায়গায় চুরি আছে, এই চুরিগুলো শিখায়, তারপরে তার কাছ থেকে একটা প্রোডাক্ট হয়তো বা অর্ডার নিয়েছি, তারপরেও দেখা যায় সেখানে কোয়ান্টিটি একদম কম, শুধুমাত্র তাকে দাঁড় করানোর জন্য। তো সমাজে তো ব্যবসা নাই, অভাব, খরচ হিউজ, তা আমাদের তো অভাবে পড়বো, এটাই স্বাভাবিক। কারণ মানুষ 100 টাকায় মাল কিনে 2000 টাকায় বিক্রি করে, 1200 টাকায় একটা কাপড় কিনে 22,000 টাকায় বিক্রি করে টিকতে পারতেছে না। তো সেখানে 200 টাকার, সবাই যে মালটা 200 টাকায় বানায় সেটা পারলে 160 টাকায় বানায় দিচ্ছি, তো আমরা কোটিপতি হবো কেমনে? আর আমাদের ঘরে ড্রাম ভরা চাল থাকবে কেমনে? থাকার সম্ভাবনা নাই। আমার উদ্দেশ্য একটাই, আমি একটা জেনারেশন তৈরি করতে চাই, যে জেনারেশনটা অনেক কিছু করে দেখাবে রাষ্ট্রের জন্য। আফসোস আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যুব সমাজটাকে অথবা নিউ জেনারেশনকে ধ্বংস করে ফেলতেছে, যার কারণে নতুন জেনারেশনকে তৈরি করতে আমার জানটা বের হয়ে যাচ্ছে। তো আমি আমার নিজেকেও, নিজের শখ আহ্লাদ ভবিষ্যৎ সব ডেডিকেট করলাম, আর নিউ জেনারেশন বাইরের বাজে কালচারের সাথে মিশে ধ্বংস হয়ে গেল, তাহলে ফলাফল কি? আমিও জিরো, আর নিউ জেনারেশন তো শেষ। তাহলে আমার এই এত পরিশ্রম, এত ডেডিকেশন, এত আত্মোৎসর্গ সবই শূন্যে পরিণত হয়ে গেল। বাট এরপরও আমি বিশ্বাস করি, একজন মানুষের জীবন যদি তৈরি হয় তাও আলহামদুলিল্লাহ। তো তাহলে আবার আমরা একটু জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে যে মার্কেটিং। যে অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলছিলাম, অনেক জায়গাতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায়। তো যেহেতু যুব সমাজ অথবা জেনারেশন অথবা আমাদের সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, মানুষ সবসময় চিন্তা শক্তি এবং গবেষণা জিরোতে নেমে গেছে, মাইনাসে চলে গেছে। তো সেখানে পজিটিভ পাওয়ার কোত্থেকে পাবে? ভালো চিন্তা করার শক্তি কোত্থেকে পাবে? কোথা থেকে পাবে? পাওয়ার কোনো সুযোগ নেই। আর যখন এটা পাবে না, তখন ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় চোখে দেখা অথবা ভাইরালের উপর লাফায় পড়ে। এবারে দেখলাম বগুড়াতে বোধহয় একটা ব্র্যান্ড তার উদ্বোধন করতেছে, এই জন্য পুরো বগুড়াতে পারলে মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা, হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, পারলে শোরুম ভেঙে চুরে সব নিয়ে চলে যায়। বিশাল ভাইরাল, বিশাল জনপ্রিয়। তো আমি নিজেও পর্যন্ত একটু ভ্যাগাচাকা খেয়ে গেছি, অনেস্টলি, একদম মন খুলে বলি সবসময় সব কথা। আমি নিজেই ভ্যাগাচাকা খেয়ে গেছি যে এত জনপ্রিয়তার কারণটা কি। পরে যখন দেখলাম যে এক একটা শোরুমে মনে হচ্ছে যে কোটি কোটি টাকার মালামাল, এবং সব বোধহয় চায়না থেকে ইম্পোর্ট করে আনা, খুব হাই কোয়ালিটির। তো মানুষ হুমড়ি খেয়ে পড়বে কিনা না, কেন? তো খুব ভালো লাগলো না, একটা ব্র্যান্ড দাঁড় হচ্ছে, ব্র্যান্ডটা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং নিউ জেনারেশন পাগল হয়ে সেখানে ঝাঁপায় পড়ছে। তা আমরা তো এটাই চাই, সব কাপড় ব্যবসায়ীর জন্য এটাই চাই, যে প্রতিটা দোকানি, প্রতিটা ব্যবসায়ী যেন এরকম জনগণের, সর্বস্তরের জনগণের সর্বোচ্চ ভালোবাসা এবং আস্থা এগুলো অর্জন করে, এবং প্রাইসগুলো অ্যাবনর্মালি হাই না, যেটা আমি ইউটিউবের লাইভ ভিডিও টিডিও, ফেসবুকের ভিডিও এগুলো দেখে দেখলাম। মিডিয়া, ভিডিও এডিটিং, এইসবের জগতে এত সুন্দর করে ভিডিওগুলো এডিটিং করা হয় অথবা এত সুন্দর করে এগুলো পোস্ট করা হয় যে একটু ভ্যাগাচাকা খাওয়ার মতো ঘটনা ঘটে যায়। ইভেন আমি নিজে পুরো একদম ভ্যাগাচাকা খেয়ে গেছি, অনেস্টলি, একদম মন খুলে বললাম। আমার লাইফে বোধহয় ফার্স্ট একটা ফেসবুক পেজ অথবা একটা কোম্পানি ভিডিও দেখে আমি নিজেই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আরে বাবা, কত কোটি টাকা ইনভেস্ট করছে আর কি বিশাল আয়োজন করছে। বাট এরপর আমার যখন মনে হলো যে না, আমি একটু শোরুমটা ভিজিট করে দেখি, যেহেতু ঢাকার মিরপুরে তাদের শোরুম আছে, যাই, এবং তাদের হেড অফিস। তো ওখানে হেড অফিসে যাওয়ার পরে যখন এক একটা কাপড় নিয়ে আমি হাত দিচ্ছি, তো তখন আমার শরীরটা পাথর হয়ে যাচ্ছে। অর্থাৎ এত থার্ড ক্লাস প্রোডাক্ট একটা কোম্পানিতে কোন পলিসিতে উঠাইছে? একটা টঙ্গীর হাটে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনাতে বানানো একটা শার্ট যেটা টঙ্গীর হাটে পাওয়া যায়, টঙ্গীর হাটেও যখন আসে 115 টাকা করে শার্ট গুলো পাওয়া যায়। টাঙ্গাইলের করটিয়া হাটে পাওয়া যায় শার্ট গুলা। তারপর পোড়াদহ হাটে পাওয়া যায় 115 টাকা করে এক এক ব্লিস্টার, মানে 6 পিস করে 8 পিস করে, পার পিস 115 টাকা করে পড়ে। তাও এই হাটের ব্যবসায়ীরা বাসায় বসে সুতা কাটাকাটি করে সুন্দর করে আয়রন করে
প্যাকিং করে ওখানে নিয়ে আসে। আর ইনারা কি করছে, একটা কাপড়ের সুতা কাটা থেকে শুরু করে কিচ্ছু নাই, ঝুলায় রাখছে। সারা দুনিয়ার যত স্টক লট, তারপরে মিরপুরের যত আজে বাজে ফ্যাক্টরির যত থার্ড ক্লাস রিজেক্ট মাল, যার যত রিজেক্ট আছে সব রিজেক্ট কমের মধ্যে এনে মানে ভরে রাখছে। আর কতগুলো ছেলে পেলে রাখছে পোশাক টোশাক পরায়, যে ছেলে পেলেগুলা আপনি যদি না ডাকেন, আপনি আপনার মতো করে কাপড় দেখতেছেন এবং তারা তারা গল্প করতেছে, তো শোরুমের মধ্যে যে ভাষায় কথা বলতেছে, যে সাবজেক্টের উপর কথা বলছে, আপনার কাছে মনে হবে আপনি কোন একটা মাস্তানি পাড়ায় আসছেন, অথবা কোন একটা পতিতালয়ে আসছেন, অথবা কোন একটা হোটেলে আসছেন যেখানে পতিতের ব্যবসা হয় এবং ছেলেপেলেদের আলোচনার বিষয়বস্তুগুলো যেমন থাকে সেখানে তাই। তা আমি মানসিকভাবে এতটা ধাক্কা খাইছি যে আমি আসলে নিয়ে উঠতে পারতেছিলাম না যে আমি কি দেখে আসলাম আর কি পেলাম। একটা জিন্সের প্যান্ট, না আছে সুতা কাটাকাটি, একটা গ্যাবার্ডিনের প্যান্ট, না আছে কোনো সুতা কাটাকাটি, না আছে কোনো সেলাই, না আছে কোনো ওয়াশের কোয়ালিটি, ইভেন কলম দিয়ে দাগায় দাগায় পর্যন্ত রং করা। একটা পাঞ্জাবি গলা ঘুরে এরকম চলে গেছে, মানে একটা হুলস্থুল হাবিজাবি অবস্থা। মানে আমার লাইফে এরকম হাবিজাবি অন্তত সারা বাংলাদেশে এই হাটগুলোতে ছাড়া, এই করটিয়া হাট ছাড়া কোথাও আমি দেখি নাই যে এত হাবিজাবি একটা ব্র্যান্ডের শোরুম দাঁড় করায় কিভাবে। এবং আমি ওভারশিওর তারা দ্রুত ধ্বংস হয়ে যাবে, ব্র্যান্ডটা একদম পুরা মানুষ বয়কট করবে। কারণ আপনি কতক্ষণ ফাঁকিবাজি করতে পারবেন। যত ফ্যাক্টরি আছে, আবার বাংলাদেশের বিভিন্ন শোরুমের বিষয় আছে যে বড় একটা শোরুম দাঁড় করাতে পারলে ওই ফ্যাক্টরি আলারাই তারা তাদের প্রোডাক্টগুলো শোরুমে রেখে যায়, বেচে বেচে তাদের টাকা দিতে হয়, বেচে বেচে তাদের টাকা দিতে হয়। অর্থাৎ এখানে যে অনেক মূলধনও লাগছে তাও না, শুধু শোরুমগুলো সুন্দর করে সাজানো, বিশাল গেটআপে নেওয়া, মানে ব্র্যান্ডের একটা ফ্লেভার দেওয়া। আচ্ছা, তো যে কাপড়টা শুরুতে ছিল 1600, এরপর ঈদে ডিসকাউন্ট 40% হয়ে হলো কথার কথা 800-1200, আর ঈদ যখন শেষ হয়ে গেছে তার 15 দিন পরে এসে মানুষ যখন বুঝতে পারছে যে এখানে জিরো কোয়ালিটি প্রোডাক্ট, এটা ব্র্যান্ডের নামে ওই ভ্যানের মাল, ভ্যানের মালের থেকেও খারাপ অবস্থা, অথবা হাটের বাজারের মাল, তখন 80%, 75% পর্যন্ত ডিসকাউন্ট। অর্থাৎ সেই মাল এখন নেমে 250 টাকায় চলে আসছে। তাহলে ঈদের সময় বিক্রি করলেন 1400 টাকায়, সেখানে লেখা ছিল 40%, 30% ডিসকাউন্ট, আর এখন সেটা বিক্রি করছেন 250-300 টাকায়। আগে যে চেহারার মধ্যে যে ভাব ছিল, ভাবগুলো একদম জিরোতে নেমে গেছে। এখন ভিডিও করেন, চেহারা দেখতে মন খারাপ, কারণ এত স্টক ছাড়বেন কিভাবে। আর সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপায় পড়ছিল, আর যেভাবে আপনার ব্র্যান্ডের কাপড় পাওয়ার পরে তার বিবেক খুলে গেছে, এবার তো আপনি ডাকলেও আসবেন আপনার কাছে। এবার এত টাকার এই হাবিজুবি মাল হোলসেল বিক্রি করবেন না ভ্যানে বিক্রি করবেন, শোরুম তো দেউলিয়া হবেই। এবং এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য আপনি ব্র্যান্ড দাঁড় করানোর নাম করে সারা দুনিয়ার ভ্যানের মাল, হাটের মাল দিয়ে আপনি শোরুম, কোটি কোটি টাকার মাল দিয়ে আপনি শোরুম গড়ে ফেলছেন। এই ব্র্যান্ডটা মানুষ থুতু মারবে না কেন বলেন? অপরাধটা আপনার। আমি তো একজন ক্রেতা, একজন ভোক্তা, আমি কথা বলার অধিকার রাখি, আলোচনা সমালোচনা করার অধিকার রাখি। একটা রাষ্ট্রপ্রধানও যখন অপরাধ করে তখন বাচ্চারাও পর্যন্ত সমালোচনা করে এবং বাচ্চারা পর্যন্ত তাকে বের করে দিতে পারে। তাহলে নর্মালি অ্যাজ এ বক্তা অথবা একজন ভিজিটর হিসেবে আমি কথা বলতে পারি। এটা এমন না আপনাকে আমি ব্যক্তিগত চিনি, আপনি আমাকে চিনেন, আপনার সঙ্গে আমার শত্রুতা আছে, এই জন্য আপনার এগেনস্টে আমি ভিডিও করছি। নো, ভুল বোঝার কারণ নাই। বরঞ্চ আপনার যদি কমন সেন্স থাকে, আপনার উচিত আমাকে স্যালুট দেওয়া যে জোবেদ ভাই, আমি যে ভুল ধারণার মধ্যে ছিলাম, আপনি আমার ব্র্যান্ডটাকে বাঁচায় দিলেন। আমি তাহলে আমার ব্র্যান্ডের যত থার্ড ক্লাস রিজেক্ট প্রোডাক্ট আছে সব প্রয়োজনে কেনা দামেই বেচে দিব, হোলসেল দিয়ে দিব, দিয়ে এরপরের থেকে সব কোয়ালিটি প্রোডাক্ট উঠাবো। কারণ ব্র্যান্ড জিনিসটাই হচ্ছে কোয়ালিটি। তো আপনারা দেখে থাকবেন অসংখ্য বড় বড় খুব পপুলার ব্র্যান্ড 70%, যমুনা ফিউচার পার্কেও খুব নামি দামি ব্র্যান্ড 70% ডিসকাউন্ট দিয়ে ফেলছে।
তো একটা প্রোডাক্টে আপনি 70% ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে এই ডিসকাউন্টের আগে আপনি যে কামাই করছেন, আপনার ট্যাক্সের কাগজ তারা আমাকে দেখাবেন না, আপনি বাধ্য না। কিন্তু কোশ্চেন হলো, আগে যে প্রোডাক্টটা 100 টাকায় কিনছি, এখন 70% ডিসকাউন্টে সেটা আপনি আমার কাছে বিক্রি করছেন 30 টাকায়। কি কারণে? তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটি নাই, আর কোয়ালিটি নাই বলে মালটা আটকে গেছিল। তো যেটা কোয়ালিটি নেই, মাল আটকে গেছে, সেটা 70% ডিসকাউন্ট আমি কি কারণে কিনবো? আমি কি সারা দুনিয়ার হাবিজুবি কিনে আমার ঘর ভরে ফেলবো? দরকার নেই তো। আমার ঘর ছোট জায়গা, আমার জীবনটাও ছোট। আমি 2টা কাপড় ব্যবহার করবো, যে 2টা কাপড় ভদ্র সমাজে পরে যাওয়া যায় এবং পরে শান্তি পাওয়া যায়। এই কারণে তো আমি ব্র্যান্ডে আসি। এতক্ষণ তো আমি রাস্তা পাশে ভ্যানের পথেই কাপড় কিনতাম। আপনার ব্র্যান্ডের শোরুমে এসে ওই ভ্যানের কাপড় আমি কি কারণে 2000 টাকা দিয়ে কিনবো? কাস্টমারদের সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর তো আপনাকে দিতেই হবে। তাহলে আপনার ব্র্যান্ড শেষ। আপনার ব্র্যান্ড শেষ। আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনারা যারা অনলাইনে ভিডিও দেখেন, ফেসবুকে রিল দেখেন, ইউটিউব দেখেন, টিকটক দেখেন, আপনারা অলরেডি বুঝে গেছেন যে কাদের নিয়ে আমি কথা বলতেছি, কোন কোন ব্যবসায়ীকে নিয়ে কথা বলছি এবং তাদের ভুলগুলা কি। এবং এই ব্র্যান্ডগুলোকে আমি পছন্দ করছি, সো আমি চাই আমার এই ভিডিও থেকে তারা সচেতন হোক। এবং আপনারা যারা ভবিষ্যতে ব্র্যান্ড দাঁড় করাতে চান, আপনারা যেন এই কাজটা না করেন। তো খুব কাট ক্লিয়ার কথা। প্রথম যে কথাগুলো বললাম যে ঝাপায় ঝুপায় পড়ছে, সেটা হচ্ছে লাইফ ইজ ওকে নামে একটা ব্র্যান্ড। ঈদের আগে পুরো জাতি ক্রাশ হয়ে গেছে। এরপর 70% ডিসকাউন্টের কথা যেটা বললাম, সেটা হচ্ছে বিট নামে একটা ব্র্যান্ড। তো কাপড়গুলো যখন শোরুমগুলো ঘুরে ঘুরে যখন দেখা হচ্ছে, একটা একটা করে উল্টায়, কারণ একটা মানুষের ভিতর যত ভালো, সে মানুষটা তত ভালো। একটা ব্র্যান্ডের কাপড়ের বাইরের চাকচিক্য বিষয় না, বিষয়টা হচ্ছে ভিতরে ফিনিশিং যত ভালো, কোয়ালিটি যত ভালো, সেটা তত কোয়ালিটি এবং সেটাকে তত ব্র্যান্ড বলা হয়। তা আমি ভোক্তা অধিকারের কথা বলেছি, ওনারা আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আমার এই কাপড়টা কোয়ালিটি আমি কিভাবে বুঝবো? অথবা আমি যে অডিটে যাই, আমি কিভাবে বুঝবো যে এই মালটার এত দাম হওয়া উচিত অথবা উচিত না? আমরা তো খালি ইম্পোর্ট ডকুমেন্ট দেখি যে এটা কোথা থেকে বানায় নিয়ে আসছে, ক্রয় মূল্য কত। তো তখন আমি ডিটেলসটা তাদের শিখাই দিলাম যে এইভাবে একটা কাপড় দেখে আপনি বুঝতে পারবেন এটা সেলাই কোন মেশিন দিয়ে করা হয়েছে, কত বয়সী ওয়ার্কার দিয়ে করা হয়েছে, আপনি সেলাই দেখলেই বুঝতে পারবেন। ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড কি, সুতার কোয়ালিটি কি, ফেব্রিক্সের কোয়ালিটি কি, জিপারের কোয়ালিটি কি, সেখান থেকে ওটা আন্ডার ইনভয়েস করা হয়েছে না ওভার ইনভয়েস করা হয়েছে, সবকিছু বুঝতে পারবেন। এবং সব শিখাই দিয়ে এসছি আমি, প্রায় 2 ঘন্টার মতো ছিলাম আমি। তাহলে কোশ্চেনটা হলো যে আপনারা যখন ব্র্যান্ডে ব্যবসা করবেন, এরপর লাস্ট একটা ব্র্যান্ডে গেলাম, নাম হচ্ছে আপনার মিরপুরে, ফেব্রি লাইফ। তো চমৎকার মেধা, চমৎকার জ্ঞান এবং চমৎকার ইচ্ছা শক্তি নিয়ে তারা শুরু করছিল, কিন্তু তারা কিন্তু বর্তমানে আমি তাদের শোরুম ভিজিট করে যেটা দেখলাম, মানে একটা প্রোডাক্ট ধরার মতো কোয়ালিটি নেই। ঠিক তার অপোজিটেই আর একটা ফেব্রিকই যেন একটা কোম্পানি দাঁড় করাইছে। তা আমি বলবো এটা বোধহয় তাদের সিস্টার কনসার্ন কোম্পানি নতুন দাঁড় করেছে, যেটা আমি জানি না। তো ওখানে যে দেখি তাদের থেকে 1000 গুণ বেটার প্রোডাক্ট দিয়ে এবং কাছাকাছি নাম দিয়ে দোকান খোলা। ইনারা ফেব্রি লাইফ আর ওনারা ফেব্রি কি জানো, ফেব্রি স্টাইল না ফেব্রি সামথিং, বাট তাদের প্রোডাক্টের কোয়ালিটি অসম কোয়ালিটি, কারণ তারা টেইলারিং করে প্রোডাক্টগুলো উঠাচ্ছে। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল মানুষ চিন্তা করবে দুটাই বোধহয় সিস্টার কনসার্ন, মানে একই মালিকের প্রতিষ্ঠান, তো এইটা থেকে চেঞ্জ হয়ে ওইটার মধ্যে ঢুকবে। এটার মধ্যে যখন দেখবে সব গার্বেজ, মানে কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট, আর ওইটার মধ্যে সব টেইলারিং প্রোডাক্ট, মানে মাস্টারিং প্রোডাক্ট, তো আস্তে আস্তে ওইটা জনপ্রিয় হয়ে যাবে, এটা বসে যাবে, এটাই স্বাভাবিক বিজনেসের। বাট ওই ব্যবসায় কখনোই উচিত হয়নি ফেব্রি লাইফের সাথে নাম রেখে ফেব্রি সামথিং রাখা। এটা আইনগতভাবে তাকে আটকানোর কোনো সুযোগ নেই, বাট এটা দেখতেও খারাপ দেখা যায়। তাহলে এত জনপ্রিয়তা পাওয়া ফেব্রি লাইফ কোম্পানি, তারা যদি তাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিক না রাখে, এবং মিরপুর তাদের একটা প্রাইম সেন্টার, তো সেখানে আমি একটা প্রোডাক্টও মানে মানে ধরতে আপনার রুচিতে আসে নাই, আনফর্চুনেটলি। কারণ অনলাইনে তারা যে প্রোডাক্টগুলো ছাড়ে সেগুলো হচ্ছে ডিজাইন করা, মক আপ করা,
কম্পিউটার ডিজাইন করলে সবই চকচকে দেখা যায়। যেমন আমার এটাকে যদি আমি ফটোশপ ইলাস্ট্রেটর করে আমাকে এই ছবিটা যদি আমি অনলাইনে ছাড়ি, আমাকে ঠিক যেভাবে দেখছেন, আমাকে হয়তোবা ফর্সা টর্সা বানায়, তারপরে মুখের স্পট রিমুভ করে শেপ টেপ করে আরো চুলে আরো সিস্টেম টিস্টেম করে নায়কের মতো বানানো সম্ভব, কিন্তু বাস্তবে তো আমি বাটার জুতোর মতো দেখতে। এখন যদি কোনো কোম্পানি তার রিয়েল প্রোডাক্টটা অনলাইনে না ছেড়ে তারা যদি ডিজাইন করা প্রোডাক্টটা ছাড়ে, আর ডিজাইনটা চোখের চোখ দেখে মানুষ ঝাঁপায় পড়ে, তাহলে প্রবলেম কাস্টমারের। কারণ ওয়েবসাইটে অবশ্যই আপনার রিয়েল প্রোডাক্টটা মকআপ থাকুক, নো প্রবলেম, মডেলিং থাকুক, নো প্রবলেম, এডিটিং করা ফটোশুট থাকুক, নো প্রবলেম, বাট জেনুইন প্রোডাক্টেরও কিছু অংশ সেখানে থাকলে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় যে ইন রিয়েল লাইফ কি পাচ্ছি। যেমন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যদি আমি কথার কথা এভাবে চেপে একটা ফটোশুট করি, কত পারফেক্ট দেখা যাচ্ছে। আর যদি জিম করা শরীর হতো তাহলে আরো কত ভালো লাগতো, তখন মানুষ লাফায় পড়তো। বাট আমাকে বেসিক্যালি কাপড়টার ভিতরে সেলাই থেকে শুরু করে সবকিছু কাস্টমারকে অনলাইনে কিছু কিছু অংশ অন্তত দেখাইতে হবে যে প্রোডাক্টটা কি কারণে কমফোর্টেবল, অথবা কি কারণে এটা ব্র্যান্ড, অথবা কি কারণে এই কাপড়টার দাম 1200 টাকা। সবাই বিক্রি করছে ব্যানে ব্যানে 250 টাকা, পারলে 60 টাকাও বিক্রি করছে, আমারটা কেন আমি 1200 টাকায় বিক্রি করব? সেটা রিয়েল পিকচার, এই জয়েন্টটার পারফেকশন থেকে শুরু করে সব জায়গার পারফেকশন আমাকে কিছু কিছু ওখানে উল্লেখ করতে হবে যেন কাস্টমার বুঝতে পারে দিস ইজ হোয়াই মার্কেটে অথবা ভ্যানে পরে যেটা বিক্রি হচ্ছে এটা রিজেক্ট এই কারণে বিক্রি হচ্ছে 150 টাকায়, 200 টাকায়, 250 টাকায়, আর এটা ব্র্যান্ডের শোরুম, এখানে কি কারণে 1200 টাকা দাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আলোচনা করলাম। এই ব্র্যান্ডগুলোকে আমি প্রচন্ড পছন্দ করি, এদের প্রতি আমার হিউজ একটা সম্মান, বাট তারা তাদের নিজেদের দোষে অথবা নিজেদের ভুলের কারণে ব্র্যান্ডগুলোকে ধ্বংস করে ফেলছে। আর একটা ব্র্যান্ড যখন মার্কেটে কাস্টমাররা যাচাই বাছাই করে দেখে যে লুক যেমন আছে বাস্তবটা ফাঁকি ঝুঁকি, তখন ওই ব্র্যান্ডের দোকানে যতই ডাকেন আপ্পি আসেন আপ্পি আসেন, আপ্পি আর আসতো না। তাহলে নিজের ব্র্যান্ডকে নিজে কেউ ধ্বংস করবেন না। আপনারা সবার আগে চিন্তা করেন, ব্র্যান্ডের কাপড়ে ব্যবসা করতে গেলে সবার আগে চিন্তা করেন যে দেখি আপাতত একটু 200 পিস বানায়, যদি চলে তাহলে টাকা আছে, তারপরে নামবো। এই যে ট্রাই করা, যেমন ঘটক দেখে দেখে যারা পাত্রী ট্রাই করে, দেখবেন 40 বছর বয়স হয়ে গেছে, 50টার উপর পাত্রী দেখা হয়ে গেছে, লাস্টে বিয়ে করতে পারে না। আর যদি বিয়ে করে, লাস্টে যেটারে বিয়ে করে ওইটা মনে করেন বস্তির থেকে খারাপ কোয়ালিটি, হয় চেহারায় নয় যোগ্যতায়। শুধুমাত্র বাপের টাকা আছে, অথবা বাপে একটা 4 তলা বাড়ি লিখে দিবে, এক বাপের এক মেয়ে, মেয়ে কানা খোড়া তালু ফাটা, ওইটারই লাস্টে যে বিয়ে করে। বাট মানুষ যে একজন সুন্দর নারী, একটা পুরুষ যে একটা সুন্দর নারীকে রুচিশীল এবং সারা জীবনের স্বপ্ন দেখে রাজকন্যাকে বিয়ে করবে, সেই রাজকন্যা ক্যাটাগরি অথবা মন ভরা কোয়ালিটির নারী হয় না। লাইট অফ করলে তো সব সুযোগই সমান মজা, ওপাশে 4 তলা বাড়িয়ে পাইলে এটাও পাইলো, কিন্তু ঘটক দিয়ে কিন্তু লাস্টে ওইটাই হয়। কিন্তু আপনার মনের মতো রাজকন্যাকে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আবার যারা অনেক বেশি খুঁজতে থাকে, খুঁজতে 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 এক নারীর সাথে চললো, লিভ টুগেদার করলো, আনম্যারিড হাজবেন্ড ওয়াইফে কিছুদিন সময় কাটালো, এরপরে আর একটা, এরকম করতে করতে একসময় পরে সে যখন আয়নার সামনে যে দাঁড়াবে তখন দেখবে যে নিজেকে চরিত্রহীন অথবা বহুগামী, এবং লাস্টে যার সাথে বিয়ে হবে তার সাথে সংসার করতেই পারবে না। তাহলে বিজনেস হচ্ছে এমন একটা জিনিস, এটাতে কখনো ট্রাই করতে হয় না, এবং লাইফের কোনো ডিসিশন কখনো ট্রাই করতে হয় না। আমি এটা করব এবং এখান থেকেই বেঁচে থাকবো, অথবা এখান থেকে আমি আমার জীবনের স্বপ্ন পূরণ করে ছাড়বো, অথবা রুজির ব্যবস্থা করেই ছাড়বো। ডিসিশন নিতে হয়, একদম স্ট্রংলি সেটাতে নামতে হয়, আর নামার আগে একটু গবেষণা করে নামতে হয়। ওই ফার্স্ট গবেষণা যে কোনটা মানুষ কিনবেই, আমার বেচতে যাওয়া লাগবে না, মানুষ উল্টে হুমড়ি খেয়ে এসে পড়বে, সেটাকে বলা হয় মার্কেটিং পলিসি। তা আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা মানুষের দরকারি, যদি আপনার গবেষণা ফ্যাশন জগতে না হয়, তাহলে আপনি চাল নিয়ে ব্যবসা করেন, তেল নিয়ে ব্যবসা করেন, নাপিতের দোকান নিয়ে ব্যবসা করেন, মেয়েদের ব্রা প্যান্টি এবং প্যাডের ব্যবসা করেন, চলবেই। কারণ পৃথিবী যতদিন থাকবে মেয়ে মানুষের প্যাড লাগবে, ব্রা লাগবে,
পৃথিবীতে মানুষ শব্দটা যতদিন থাকবে ততদিন চালের দোকান, আটার দোকান, সুজির দোকান চলবেই, তেলের দোকান চলবেই। মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন মুচির দোকান চলবেই। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত গাড়ির সার্ভিস সেন্টার চলবেই। তাহলে চলে যান ওইসব ব্যবসায়। আর সব থেকে বেশি প্রয়োজনীয়, কারণ চাল কিনে মানুষ অপচয় করে না, ফেলে দেয় না। তেল কিনে অপচয় করে ফেলে দেয় না। চুল একবার কেটে পরের দিনই আবার চুল কাটতে আবার ডাবল টাকা দেয় না মানুষ। কিন্তু মানুষ কাপড় যতদিন বেঁচে থাকবে ততদিন তার ব্যবহার করতে হবে। এবং কেউ ভাব মারার জন্য বলবে যে আমি এক কাপড় 2 বার পরি না। আবার কিছু মানুষ আছে পোশাকের পরে অ্যাডিকশন বেশি, সে হাঁটতে গেলেই পোশাক কিনে। যেমন কানাডিয়ান জাতি, তারা পোশাকের পিছনে এত খরচ করে, এত অপচয় করে, এটা আসলে অ্যাবনর্মাল। পোশাক এবং ফ্যাশনের পিছনে সব থেকে বেশি কানাডা বেশি খরচ করে গড়ে। তাহলে দেখেন, এই চাল, ডাল, সুজি, আটা, নাপিত, সব জায়গা থেকে সব থেকে বেশি সেল হয় কাপড়। কারণ চলতে গেলেই, কাজ করতে গেলেই কাপড় ছিঁড়ে, কাপড়ে ময়লা লাগে, কাপড় ড্যামেজ হয়, আবার নতুন কাপড় কিনতে হয়। তো পৃথিবী যতদিন থাকবে কাপড়ের চাহিদা থাকবেই। আর সেই কাপড়টা একবার যদি আপনি মানুষের আস্থাটা যদি অর্জন করতে পারেন, তাহলে তো আর আপনার পিছনে তাকানোর সুযোগ নাই। এখন আপনারা ব্যবসা করতে গেলে আপনাদের মার্কেটিং পলিসি দেখেন, মার্কেটিং পলিসিটা কি বলছি, যে এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, হতে পারে ডিজাইন, হতে পারে স্টাইল, হতে পারে কাপড়ের ধরন, যে এইটা মানুষ নিতে হবেই। এই যে গল্প করতে করতে বললাম ব্রা, মানুষকে, মেয়ে মানুষ যতদিন থাকবে নিতে হবেই, হবে না? আচ্ছা, যারা 18 বছরের পরে আছেন তারা অন্তত জানেন যে মেয়ে মানুষের যখন পিরিয়ড হয় তখন তাদের পেন্টি সিস্টেমের প্যাড পাওয়া যায়। আর যাদের পেন্টি সিস্টেমের প্যাড কেনার মতো সামর্থ্য থাকে না, অথবা যে ঘরে মা মেয়ে পরিমাণ বেশি, নারীর পরিমাণ বেশি এবং ইনকামটা অনেক বেশি না, তারা দেখা যায় অন্য কোনোভাবে তারা এটাকে সংবরণ করার অথবা কন্ট্রোল করার চেষ্টা করে। তখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিচের সাইডে চওড়া পেন্টি। তাহলে পৃথিবী যতদিন থাকবে পেন্টি আপনার বিক্রি হবেই, এবং পেন্টি আপনার বেচতে যাওয়া লাগবে না, মহিলারা একবারে এসে ডজন ধরে নিয়ে যাবে। আমি কিন্তু বলতে পারতাম ভাই সুন্দর পাঞ্জাবি বানান, কোটিপতি হয়ে যাবেন, মানুষ লাভ দিয়ে পড়বে। আমি আপনাদের আগে মার্কেটিংটা শেখাচ্ছি, যে কোন কোন জায়গাতে মানুষ ধরা এবং মানুষ সেটা নিতে আসতে বাধ্য আপনার কাছে। আপনার বিক্রি করতে যাওয়া লাগবে না, আপনার মাইকিং করা লাগবে না, মানুষ আসবে আপনার কাছে। ক্লিয়ার? এভাবে এমন একটা পাঞ্জাবি হতে পারে, সবাই তো খালি এখানে একটি এমব্রয়ডারি করা একটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ান। কেন? একটা পাঞ্জাবিকে সব সময় ব্যবহার করা যায় এরকম কোনো ডিজাইন ডেভেলপ করা যায় না। মেয়েদের এমন কোনো প্লাজো তৈরি করা যায় না যেখানে এই প্লাজোটা পরে সে যে কোনো পরিবেশে, যে কোনো কাপড়ের নিচে পরেই সে বাইরে বেরিয়ে যেতে পারে, এবং তার চাবি রাখা, একটু টাকা রাখা, একটা মোবাইল রাখা, সব কাজে তার এই প্লাজোটা কাজে আসে। তো এই যে পোশাকের যে ডিজাইন, ফ্যাশন ডিজাইন, আমাদের দেশে ফ্যাশন ডিজাইন পড়ানো হয়। আর ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট হতে গেলেই কানের মধ্যে একটা সিগারেট অথবা একটা পেন্সিল অথবা একটা গাঞ্জা, ঘাড়ে একটা আর্ট পেপারের ওই যে গোল করে বক্সের মধ্যে রাখা, আর চুল বাবরি চুল হইতে হবে, আর কথার স্টাইল এমন হইতে হবে যে মুই যে কি হুনু রে, ও আচ্ছা আচ্ছা, দেখি এটা চিন্তা করে দেখি, দেখি এটা নিয়ে গবেষণা করে দেখি, দেখি এটা আমি আপনাকে জানাবো। মানে স্টুডেন্ট আর পাস করে পারেনি, তার মধ্যে এই ঘটনা। আর ভার্সিটি শেষ হওয়ার আগে অথবা লাঞ্চ আওয়ারে কি আছে, ফ্ল্যাট বাসায় সেমনি লাগায় বেড়াচ্ছে বান্ধবীরে, হয় গাঞ্জা খেয়ে বেড়াচ্ছে না মাগি লাগায় বেড়াচ্ছে। এটস এ ফ্যাশন ডিজাইন। আর যত বড় ফ্যাশন ডিজাইন তত তার কাজই হচ্ছে মেয়ে মানুষের কিভাবে ন্যাংটা বানানো যায়। ল্যাঙ্গুয়েজটা কি সেক্সি নিয়ে কাজ করে।
সেক্সি তো কাপড় খুললে মানুষ সেক্সি হয় না, আপনাকে বুঝতে হবে। আগের কালের রাজারা ঘরে ঢোকার আগে তাদের রানীরা দাস দাসী শুদ্ধ পারলে ন্যাংটা হয়ে শুয়ে থাকতো, পারফিউম টারফিউম মেখে হাত পাখা দিয়ে বাতাস করতো, রানী শুয়ে থাকতো ন্যাংটা হয়ে, রাজা আসতেছে। আর রাজার চোখ যাইতো দাসীর উপরে, কারণ দাসী এমন ভাবে ঘরটা মুছতেছে, তার শরীরে এমন এমন অংশ দেখা যাচ্ছে সেখান থেকে তার সেক্সুয়াল অ্যাট্রাকশন তৈরি হচ্ছে এবং আকর্ষণ তৈরি হচ্ছে। তাহলে ওরকম তার রাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ রাজরানীকে ফেলে রেখে সে যাচ্ছে দাসীর কাছে, কি কারণে? কারণ ওখানে সেক্সি ঘটনাটা জন্ম নিয়েছে। তা খালি কাপড় ছোট করলে আর কাপড় খুললে তো সেটাকে সেক্সি বলা হয় না, এইটা তো ফ্যাশন ডিজাইনার জানে না। বাপ মা জানে ছেলে মেয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করে কয়দিন পরে গার্মেন্টসে মার্চেন্ডাইজার হবে, অমুক হবে, বাইং হাউসে 5 লাখ টাকা বেতনে চাকরি করবে। আরে আপনার বাচ্চা তো এমনই মাগি লাগায় বেড়াচ্ছে আর গাঞ্জা খেয়ে বেড়াচ্ছে। 5 লাখ বেতন আরো পরের কথায়, পরের হিসেব করেন। কিন্তু এলাকায় তো গল্প করতে করতে বাপ মা মনে করেন যে মুখ দিয়ে থুতু ফেলে দেয়। ছেলে মার্চেন্ডাইজিং এ ডিপ্লোমা করতেছে, ছেলে বের হলেই তো, পাশ করলেই তো 80,000 বেতন পাবে। আরে ভাই, আপনার ছেলে এমনি স্যাম্পল চুরি করা শিখছে, ওটা তো চোর হবে, মার্চেন্ডাইজার হবে না। কোথাও পার্ট টাইম করে, সেই জায়গাতে স্যাম্পল চুরি করে করে দোকানে বেচে, তারপরে বান্ধবীর গিফট করে, নিজে ব্যবহার করে, বাপ মারে দেয়। বাপ মা খুশি হয় যে ছেলে গার্মেন্টসে চাকরি করে, কি হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট নিয়েছে। একবার জিজ্ঞাসা করে না তুই কি এটা কিনে নিয়ে আসছিস, এটা তো কোম্পানির অ্যাসেট, এটা তুই পেলি কেমনে? তা তুই কি এখন স্টুডেন্ট হচ্ছিস না প্রফেশনাল হচ্ছিস না চোর হচ্ছিস? আমি কি চোর জন্ম দিছি? বাপ মা এটা বলে না। বাপের জন্য সুন্দর একটা গেঞ্জি নিয়ে গেছে অথবা একটা জ্যাকেট নিয়ে গেছে, মার জন্য একটা সোয়েটার নিয়ে গেছে, উডি নিয়ে গেছে, মহা খুশি। আমার ছেলে গার্মেন্টসে চাকরি করে এই মালটা বানাইছে, ওরে বাপ রে বাপ, ছেলে যে কি হনুরে, মেয়ে যে কি হনুরে, সন্তান যে কি হনুরে। কিন্তু ওরা যে বাংলা একটা চোর হয়েছে, এটা তার বাপ মার বোঝার ক্ষমতা নাই। কথা বুঝতে পারছেন তো? আপনারা সবার আগে ব্যবসা করার আগে যে জিনিসগুলো শিখবেন সেগুলো হচ্ছে ব্যবসার কার্টেসি, ভদ্রতা, ব্যবসার প্রফেশনাল চিন্তা ভাবনা, প্রফেশনাল গবেষণা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং। যে কি নিয়ে কাজ করব, যেটা মানুষ কেনার জন্য আমার কাছে আসতে বাধ্য, এই দাম এবং এই ফ্যাসিলিটিজের কারণে। এবং এবং কিভাবে আমি এটাকে উপস্থাপন করব যেন সেটা মানুষ, ভদ্র সমাজ ভালো সম্মান এবং সম্মানী দিয়ে প্রোডাক্টটা নেয়। এখন সমাজে দেখবেন চা বিক্রি করছে এরকম ঢেলে, চানাচুর বিক্রি করছে এরকম ছুঁড়ে মেরে, তারপরে খাবারের মধ্যে সল্ট মিশাই দিচ্ছে, সল্ট সারা টেবিলে অথবা গায়ের পায়ে ছড়ায় যাচ্ছে, মদ ঢেলে দিচ্ছে পুরো টেবিলে ছড়ায় যাচ্ছে। এটা কোন ধরনের কালচার? একটা টিভি ফ্রিজ বিক্রি করছিলাম, ধরে ধরে ছুঁড়ে মারতেছে। কাপড় বিক্রি করছে, 60 টাকায় 3 পিস নেন বলে বলে ছুঁড়ে মারতেছে। যে জিনিসটা এভাবে থার্ড ক্লাস ভাবে ছুঁড়ে মারা হচ্ছে, এটা তো বস্তি অথবা পথের মাল। মানুষ মানুষকে কেন ছুঁড়ে মারে? একটা হাজবেন্ড তার ওয়াইফকে গলাটা ধাক্কা দিয়ে ঘরের থেকে কেন বের করে দেয়? কারণ ওই ওয়াইফের কোয়ালিটি রাস্তার কোয়ালিটি, এই কারণে। তাহলে দামের দিকে তাকানোর কি আছে? যারা তাদের এই সেলস এবং মার্কেটিং এর মধ্যে একটা গতি দেখানোর জন্য এই ছুড়াছুড়ি, থাপড়া থাপড়ি, ভাঙা চুরি করতেছে, অ্যাকচুয়ালি দে আর নট কোয়ালিফাইড সেলস পারসন। অর্থাৎ তারা সেলসের উপরে তাদের কোয়ালিটি জিরো। এখন আমি যদি একটা কোহিনূর ডায়মন্ডকে ধরে এরকম ছুরি মেরে দিয়ে করতাম নিতে থাকেন নিতে থাকেন নিতে থাকেন, মানুষ তো 20 টাকাও দাম দিত না। আর কোহিনূর ডায়মন্ডটা এখন যদি কেউ বিক্রি করতে যায়, ওর যে সিকিউরিটি, ওর যে আয়োজন, ওর যে বেশভূষা হবে, ওটা কত বিলিয়ন ডলার এটার দাম হবে, আপনার কোনো আইডিয়া আছে? তাহলে দামি জিনিসকে দামি ভাবে উপস্থাপন করতে পারাটাই হচ্ছে সেলসের কোয়ালিটি। কিন্তু আপনি মূল্যবান জিনিসকে অমূল্য, মানে মূল্যহীন ভাবে, অমূল্য ঠিক না, মূল্যহীন ভাবে যদি আপনি উপস্থাপন করেন, তাতে আপনি আপনার মূল্যবান প্রোডাক্টটাকে সস্তা করে দিলেন। তাহলে এটা আপনার ফল্ট যে কাস্টমার কেন আপনাকে প্রাইস দিচ্ছে না, দাম দিচ্ছে না আপনার প্রোডাক্টকে। কারণ আপনি যেভাবে উপস্থাপন করতেছেন সেখানে আপনার ওই প্রেস্টিজ অথবা পার্সোনালিটিটা থাকতেছে না। আপনি নিজেই আপনার প্রোডাক্টের গুণগত মান কমায় ফেলতেছেন। তাহলে আপনাকে
সবার আগে যেমন মার্কেটিং জানতে হবে, এরপর প্রোডাকশন কোয়ালিটি জানতে হবে, আর লাস্ট হচ্ছে সেলসের পার্সোনালিটি জানতে হবে। সেলস জেনে লাভ নাই, সেলসের পার্সোনালিটি জানতে হবে। আপনারা এতদিন তো সেলস শিখছেন, শিখতে শিখতে লাস্টে চানাচুরালা হয়েছেন, আপনাকে দিয়ে হবে না। সেলস করার আগে আপনাকে জানতে হবে সেলসের ব্যক্তিত্বটা কি জিনিস। সেলস শিখে লাভ নাই। হাজার হাজার বই আছে, দেশে বিদেশে অনেকে সেলসের উপর পড়াশোনা করেন। লাস্টে দেশে একটা বড় কোম্পানি, যেহেতু বিদেশি ডিগ্রি আছে, ইংল্যান্ডের থেকে এমবিএ করে এসছেন, দেশে আসার সাথে সাথেই বড় কোম্পানিতে 50-60 হাজার লাখ টাকা বেতনের চাকরি পান বড় ডেজিগনেশনে। আর এই কাস্টমারের যে দিন শেষে অথবা রাতে হাত পাওয়া যাবেন, ভাই চাকরিটা বাঁচাইতে হলে তো কিছু কাজ দরকার, আপনার জন্য কিছু কমিশন রাখবানি, আমার একটু কাজ কাম কিছু দেন। বাইরে প্যান্ট শার্ট পরে যখন চেয়ার টেবিলে বসেন ভাব এমন মারেন, কিন্তু পার্টির কাছে যে কিন্তু লাস্টে এরকম সোনাডাই চেটিয়ে আসেন। এটা তো কখনো সেলসের দক্ষতা হইতে পারে না, পাওয়ার অফ সেলস হতে পারে না, এটা কখনো পাওয়ার অফ সেলস হইতে পারে না। সেলস হচ্ছে একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব। আপনি আপনার সন্তানকে, কথা কথা আপনার মেয়েকে যদি ব্যক্তিত্ববান ভাবে তাকে উপস্থাপন করতে পারেন, তাহলে উচ্চ জায়গায় বিয়ে হয়ে যাবে। আর যদি আপনি গার্ডিয়ান হিসেবে আপনারই যদি ব্যক্তিত্ব না থাকে, আর নিজের সন্তানকে যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, তো রাস্তা শিয়াল করতে মাগনা দর্শনও করতো না, বিয়ে তো পরের কথা। তা আপনি তো আপনার সন্তানের জন্য ভালো সেলস অফিসার না, সেলস পারসন না, তা আপনার প্রোডাক্ট তো আপনার এরকম অবস্থা হবেই হবেই। তাহলে ব্যবসার পলিসি কি জিনিস, পলিসি আপনাদের আমি শেখাই দিলাম। এরপরে এই পলিসিগুলো, এই যে বিষয়গুলো যদি আপনি কাগজ কলমে টোটাল ভিডিওটা দেখে লিখে রাখেন পয়েন্ট টু পয়েন্ট, সেটা নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন এবং অ্যাপ্লিকেশনে যান, অর্থাৎ বাস্তবে ইমপ্লিমেন্টেশনে যান, তখন আপনার কি হবে? তখন সবার আগে আপনার ব্রেন, ওই যে থার্ড ক্লাস যে একটা কথা, এই একটা কথার জন্য 1 ঘন্টা ধরে বক বক করতেছি, খুব মন দিয়ে শুনেন। কমের মধ্যে ভালো মাল, আশপাশে সবাই 100 টাকা করে বেচে, আমি যদি 90 টাকায় বেচতে পারি তাহলে আমার বেচা বোধহয় বেশি হবে। এই যে বালের আলাপটা আছে, এই আলাপ থেকে আপনি বের হয়ে যাবেন। কারণ আপনার চারপাশে কথা কথা ঢাকা নিউ মার্কেটে, গাউসিয়া, চাঁদনি চকে সবাই 3 পিস বিক্রি করছে, কথার কথা 650 টাকা করে। আপনি ওখানে একটা দোকান দিবেন, আপনার দোকানের দাম হচ্ছে 1150। কি কারণে? কারণ ওই সব দোকানে যা পাওয়া যায় তার থেকে হাই কোয়ালিটি আপনার কাছে পাওয়া যায়। কিন্তু আপনি যখন এগুলোর উপর দক্ষ না, তখন আপনি চিন্তা করবেন 650 করে না কিনে মার্কেটে কোথায় আরো কমে কিনতে পাওয়া যায়, কোন কারখানায় গেলে, কোন দালাল ধরে সেটাকে কিনে আমি 550 টাকায় বেচবো, মানুষ সব আমার কাছে হুমড়ি খেয়ে লাফায় পড়বে। আর এটাই হচ্ছে, আপনি আপনার নিজেরা হকার বানাবেন অথবা ফকিন্নির বাচ্চা বানাবেন, জীবনে কোনোদিন ব্র্যান্ড হইতে পারবেন না। ব্র্যান্ড হচ্ছে রেসপেক্টের ব্যবসা, সম্মানের ব্যবসা। তাহলে আপনি নিজেকে ফকিন্নি হকার বানাবেন নাকি আপনি নিজেকে ব্র্যান্ডের মালিক বানাবেন, সেটা ডিপেন্ড করে আপনার বিবেচনা শক্তির উপরে, আপনার ব্যক্তিত্বের উপরে, আপনার পার্সোনালিটি সেন্সের উপরে। আর এই পার্সোনালিটি সেন্স যখন আসবে, তখন আপনি ব্যক্তি জীবনে যা মন চায় তাই করতে পারবেন না, এবং আপনার হিউজ একটা ডেভেলপমেন্ট হবে। সেটা আপনার পরিবার টের পাবে, আপনার আপনজনরা টের পাবে। আপনার বসার স্টাইল থেকে শুরু করে, কথার স্টাইল থেকে শুরু করে, তাকানো থেকে শুরু করে, হাত নাড়ানো থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা লেভেল চলে আসবে। আর তখন আপনি নিজেই ব্র্যান্ড। তা আপনি যা কাজ করবেন সবই তো ব্র্যান্ডই হবে, তখন আর ব্র্যান্ড দাঁড় করাতে সময় লাগবে না। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন, কমের মধ্যে ভালো, অন্যের থেকে কম দামে মাল বিক্রি করার এই যে মানসিকতাগুলো, এটি আপনাকে ফকিন্নি বানানোর জন্য বেস্ট। তাহলে কোশ্চেনটা হলো, ওখান থেকে আপনাকে বের হতে হবে। মূল পয়েন্টটা হলো, ওখান থেকে আপনাকে বের হতে হবে। সবাই যেটা নিয়ে কাজ করে তার থেকে বেটার প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এবং তার থেকে পারলে 500 বেশি নিব মার্কেট থেকে। কারণ সবাই তো গণগণের প্রোডাক্ট পাচ্ছে, আমারটা ভেরি স্পেশাল, আমারটা লাস্টিং করবে বেশি, আমারটা পার্সোনালিটি বেশি। আমাকে কেন 500 বেশি দেবে না? অবশ্যই দিবে, কারণ কাস্টমার টাকা দিয়ে ভালোটা খুঁজতেছে। যার টাকা আছে
একজন নেতা বলেন অথবা টাকাওয়ালা সরকারি আমলা বলেন অথবা সাকসেসফুল একজন ব্যক্তির কাছে যান, সে পারলে টাকা দিয়ে একটা বিশ্বস্ত মানুষকে কিনতে চায়, যেখানে সে তার ঘরের বউ যার সাথে ন্যাংটায় রাতে শুয়ে থাকে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তো দিন শেষে এটাই, তাই না? শুনতে খারাপ। যে তার সকল ব্যক্তিত্ব পার্সোনালিটি থেকে শুরু করে সবকিছুকে ন্যাংটা করে দেয় আর একজনের কাছে, তাহলে কি সে তার সবচেয়ে আপনজন? অমিতাভ বচ্চনের দেখতে কত ব্যক্তিত্ব সম্পন্ন, কত কিছু। বাচ্চা কি মাগনা পয়দা হয়েছে ন্যাংটা না হইলে? তাহলে সেও ন্যাংটা হয়েছে তার বউয়ের সাথে। এটা সিম্পল কথা, লজ্জার কিছু নেই, জড়তার কিছু নেই। যে মানুষটা যার কাছে কথার কথা অমিতাভ বচ্চন যার কাছে ন্যাংটা হচ্ছে, সে মানুষটাকে সে আস্থা করতে যদি না পারে, তাই এর থেকে আফসোসের কিছু নেই। এবং আমাদের সমাজে এই পরিমাণ ডিভোর্সের হার 80% কাছাকাছি চলে গেছে। এর অর্থ কি? আপনি যার সাথে নিজেকে পরিপূর্ণভাবে উন্মুক্ত করে দিচ্ছেন, সেও আপনার আপনজন না। তো আপনার যখন টাকা হবে, তখন আপনি টাকা দিয়ে বিশ্বস্ত একটা কুত্তা কিনতে যাবেন আর একটা মানুষ কিনতে যাবেন যে আপনার সাথে বেইমানি করবে না। এবং আপনি যত ধনী হবেন, তত সব থেকে বেশি আপনার সিকিউরিটি এই কারণেই বাড়বে। মানুষ যত বড় হয়, তার সিকিউরিটি গার্ড বেশি লাগে না। কি কারণে? কারণ তার সম্পদ লুটে পুটে খাওয়া মানুষের অভাব নাই, কিন্তু বিশ্বস্ত একটা মানুষ সে পায় না। সে টাকা দিয়ে বিশ্বাস কেনার চেষ্টা করে। তা আপনার প্রোডাক্টের মধ্যে কাস্টমারের বিশ্বাসটা যদি না থাকে, আস্থা যদি না থাকে, তা আপনার কাপড়, আপনার ব্র্যান্ড দাঁড় হবে কেমনে? আর আপনার কাপড় নন স্টপ চলতে থাকবে কেমনে? তাহলে ওই প্রবাসীরাও যারা চিন্তা করেন বাংলাদেশের থেকে কোথার থেকে কত কমে মাল বানায় নিয়ে প্রবাসে বিক্রি করলে 2 টাকা বেশি লাভ হবে, না, আপনার লাভ হবে না। আপনি প্রবাসের যে ফকিন্নির বাচ্চা হয়ে ঘুরে বেড়াবেন। আপনি বিদেশে গেছেন কি কারণে? দেশের মধ্যে খারাপ ছিলেন, বিদেশে গেছেন বড় লোকদের সাথে মিশবেন, উন্নত পরিবেশে মিশবেন, মন বড় হবে, টাকা বেশি কামাই হবে, কত কিছু হবে, সে কারণে তো গেছেন। তো ওইখানে যে বাংলা মার্কেটে যে একটা দোকান নিয়ে ওই ব্যানের মাল বিক্রি করবেন, খয়রাতি মাল বিক্রি করবেন, স্টক লট বিক্রি করবেন, তা আপনি জীবনে বিদেশের মাটিতে 5 বছর পরে ভিসা শেষ হয়ে যাবে, দেশে এসে আবার ফকিন্নির বাচ্চা হয়ে ঘুরে বেড়াবেন। আর ওই যুবক ভাইরে ফোন দিবেন, ভাই দেশে এসে কিছু করতে চাই, আপনার অনেক ভিডিও দেখেছি, দেশে এসে কিছু করতে চাই। আপনি দেশে এসে 20 খাওয়ারও টাকা পাবেন না, কারণ এতদিন যারা যা পাঠাইছেন, ওই বউ হয়তো বা জুবাইদ ভাইয়ের সাথে বেগে গেছে, অথবা কি হয়েছে আরেকজনের সাথে বেগে গেছে, যে বাপ মারে টাকা পাঠাইছেন, ও বাপ মাও গেছে টাকা পয়সা উড়ে ফেলাইছে। ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছেন, ভাই গাঞ্জা খেয়ে শেষ করে ফেলাইছে, আর মাগিবাজি করে শেষ করে ফেলাইছে। দেশে এসে দেখবেন আপনার যেটুকুন পাওনা জমি, সেটাও বাপের কাছে পাবেন না। আমি জুবাইদ ভাই বলতেছি, লিখে রাখেন, আমার নাম দিয়ে লিখে রাখেন। কোথায় লিখবেন? লিখে রাখেন যে জুবাইদ ভাই চ্যালেঞ্জ করে কথাগুলো বলছে। হয়তো 5% মানুষের পরিবার ভালো, সভ্য, শিক্ষিত মানুষ, তারা কিছু পাবেন। বাট 90% কি 95%ই দেখবেন দেশে এসে হয় বউ নাই, নয় সুখ নাই, নয় জমি জমা নাই, নয় কিছু নাই। তাহলে খালি একটা জিনিস আছে, ডিভোর্সের মামলা আছে, আর বউয়ের দাবি আছে যে সন্তানের ভরণ পোষণ দিতে হবে, প্লাস দেন মোরের টাকা দিতে হবে। এইটুকুন ছাড়া আপনার কপালে আর কিছু জুটবে না, এইটুকুনি সম্পদ হিসেবে পাবেন। তা আপনি দেশে এসে কেন ব্যবসা করবেন? আপনি বিদেশে উন্নত জায়গায় আছেন, সেখানে সব ধনী ব্যক্তিরা আছে, তারা খালি টাকা খরচ করতেছে, আরো বেটার কিছু দাও। যেমন একটা গাড়ি বাংলাদেশে আমরা 5 লাখ টাকা হলেও চলে কিনতে পাওয়া যায়। মাঝে মধ্যে ভিডিও দেখি অনেকে পারলে গাড়ি ধরে ছুড়িয়ে মারে, 2 লাখ টাকায় গাড়ি, 2 লাখ টাকায় গাড়ি। একবারও বলে না যে ভাই 20 লাখ টাকার গাড়ি নিয়ে রাস্তায় কন্ট্রোল করে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে না, যান সন্তান সবকিছু অনিরাপদ। তো 2 লাখ টাকায় গাড়ি, রাস্তার মধ্যে যে চাকা খুলে দৌড় মারবে না, এই গাড়ি কেনাচ্ছে মৃত্যুর লাইসেন্স কেনা ভালো। এই কথাটা কেউ বলে না, বলে যে মাত্র 2 লাখ টাকায় গাড়ি দিচ্ছি। আর সাধারণ মানুষের মনে করেন লাফায় পড়ে, ভিউ মনে করেন মিলিয়ন, 1 মিলিয়ন ভিউ, যে 2 লাখ টাকা এখন গাড়ি পাওয়া যাচ্ছে। জুবাইদ ভাই তো গাড়ি নেই, জুবাইদ ভাই তো ফকির নির্বাচন, 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারে না। এখন তো অনলাইনে 2 লাখ টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে। স্পেশালি মহিলারা বেশি আলোচনা করে এগুলা, এত জামাই গাড়ি কিনতে পারে না, এখন তো 2 লাখ টাকায় গাড়ি পাওয়া যায়, গাড়ি কিনতে বেশি টাকা লাগে নাকি? কিন্তু ওর বোঝার মতো ক্ষমতা নাই, ও যে লেকচার মারতেছে বোঝার ক্ষমতা নেই যে 30 লাখ টাকার গাড়ি কেন, 1 কোটি টাকার গাড়িতে সিকিউরিটি নিয়ে, ব্রেকিং সিস্টেম নিয়ে কত গবেষণা চলছে, তারপরেও মানুষ হ্যাপি না। ইমার্জেন্সিতে কিভাবে জানটা বাঁচাবে, আর 2 লাখ টাকার প্রাইভেট কার নিয়ে ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু
দিনাজপুর রওনা দেবে। ফাইজলামির তো একটা সীমা আছে, বদমাইশির একটা সীমা আছে। তো সাধারণ মানুষের এটা বোঝার ক্ষমতা আমাদের সমাজে কম, যার কারণে 90% মানুষ ঝাঁপায় পড়ছে 2 লাখ টাকায় প্রাইভেট কার। কেনেন না, কেনার পরে বুঝতে পারবেন। এটা খাস বাংলা দিয়ে কেনা পরে বুঝবেন চোদন কারে বলে। আর যখন বউ বাচ্চা নিজে অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন সপরিবারে, তখন আপনার বাপ মা বুঝবে ঠেলা কারে বলে 2 লাখ টাকার গাড়ির। ছাড়া আপনারা খারাপ কথা ছাড়া আপনারা শিখবেন না। বইতে তো সব ভদ্র কথা লেখা আছে, কই শেখেন তো না, বিবেক তো তৈরি হয় না। গোড়ার ডিমের এক সার্টিফিকেট নিয়ে খালি ঘুরে বেড়ান আপনারা। তো বিদেশের মাটিতে গেছেন, দুবাইতে এক একটা গাড়ি কিনতেছে 50 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে। 100 কোটি টাকা কি বাতাসে ভাইসে আসে? গোনেন তো 100 কোটি টাকা জীবনে কয় বছর লাগে খালি গুনতে। মুখের কতটুকুন স্যাপ বেড়ে দেন তো 100 কোটি টাকা গুনতে। আর ও বেটারা 100 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ভুরি ভুরি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু যায় আসে না। কারণ ওর ওই 100 কোটি টাকার গাড়িতেও সন্তুষ্ট না, ওর 120 কোটি টাকার গাড়ি লাগবে, যেটা পৃথিবীতে কারো নাই, লেটেস্ট, আনকমন, আরো হাই কোয়ালিটি। তো মানুষ হাইয়ের পিছনে, কোয়ালিটির পিছনে, ভালোর পিছনে টাকা ঢালতে পাগল। আপনার কাজ হচ্ছে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট নিয়ে খালি ওই হাই সোসাইটির কাছে যাওয়া, যে তুই যে টাকা খরচ করবি, আয়, কত খরচ করতে পারিস আয়, তোর কত কোয়ালিটি লাগবে আমি দিচ্ছি। আপনার ব্রেনে এটা কাজ করে না। আপনি বিদেশে গেছেন, আপনার ব্রেনে কাজ করে বাংলা মার্কেটে খয়রাতি দোকান দেবেন। আর বাংলাদেশে তো যদি 140 টাকায় টি শার্ট পাওয়া যেত, তারপরে সুইমিং শার্ট যদি 180 টাকায় পাওয়া যেত, মেয়েদের লেগিংস যদি 220 টাকার মধ্যে পাওয়া যেত, মালয়েশিয়া ব্যবসা করে বিশাল কোটিপতি হয়ে যেতেন। ওইটা মিয়া সেটের বাল। কারণ আপনার মানসিকতা তো ফকির নেই, আপনি মরার আগে ফকির নিয়ে থাকবেন। বিদেশ যে কোনো লাভ নাই। বিদেশে গেছেন, উন্নত জায়গায় গেছেন, উন্নত জায়গায় উন্নত মানুষের সাথে চলে বড় বড় সমাজে চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশে সবাই যে মালটা 500 টাকা করে বানায়, ওটা লাগলে আমি 800 টাকা করে বানাবো। কারণ ওই 500 টাকার মাল বিদেশে যদি 1200 টাকায় বিক্রি করা যায় অথবা 2000 টাকায় বিক্রি করা যায়, তা আমার এই 500 টাকার জায়গায় 700 টাকায় বানানো মালটা বিদেশে মিনিমাম 4000 টাকায় বিক্রি করা যাবে। খালি এই পাশে পার্থক্য 200 টাকা উৎপাদন খরচ, কিন্তু ওখানে তো আমি 2000 টাকা বেশি বের করে নিয়ে যাচ্ছি। তাহলে আমি কন্টেইনারকে কন্টেইনার ভরে স্টক লট, বগি জগি, সুরাই মাল, সিড়া মাল রে ফিনিশিং করে আবার রং করা মাল, এই গোডাউন নিয়ে নিয়ে বিদেশে কেন, কি কারণে বস্তি বানাবো আর গোডাউন বানাবো আর গোডাউনে ভাড়া দেবো? আমি তো অল্প কিছু মাল নিয়ে যাব, প্রতি মাসে কথার কথা আমার 5000 পিস মাল যাবে, একদম একটা একটা করে কোয়ালিটি চেক করা, 100 QC। একটা মাল ওখানে রিজেক্ট হয়ে পড়ে থাকার কোনো সুযোগ নাই। প্রতি মাসে 5000 পিস মাল বিক্রি করব। এখন আমি বিদেশে গার্মেন্টস এর লাইসেন্স করতে পারতেছি না, ব্যবসা করতে পারতেছি না, সমস্যা কি? বাংলাদেশে বিভিন্ন কোম্পানি দেখেন না, যে মোবাইল কোম্পানি যখন আসে তারা কি নিজেরা মার্কেটিং করে? তারা মার্কেটিং কোম্পানিকে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে, প্রমোশন কোম্পানিকে দায়িত্ব দেয়। তুমি আমার এই মোবাইল কোম্পানি নতুন আনছি, কথার কথা ইউনিলিভারি যেমন আসছে, এসে এশিয়া টিকে কাজ দিছে, মার্কেট এক্সেস, মার্কেট এক্সপ্রেস এদের কাজ দিছে, কয়েকটা কোম্পানিকে কাজ দিছে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রমোশন নিয়ে কাজ করে, মার্কেটিং নিয়ে কাজ করে, সেলস নিয়ে কাজ করে, যে তোমরা এটাকে ব্র্যান্ডে দাঁড় করে দিবে এবং জনপ্রিয়তা টপ লেভেলে রাখবা। তোমাদের কত খরচ আছে সেটা বলো, হয় এককালীন খরচ অথবা মাসিক খরচ অথবা আমার সেলস এর উপর একটা পার্সেন্টেজ। ইউনিলিভার তো নিজে মার্কেটিং করতেছে না। ইউনিলিভারে এখন ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার তানভীর, তানভীরকে আমার কথা যদি জিজ্ঞাসা করেন, আগে ছিল সোনিয়া, আমার কথা জিজ্ঞাসা করেন, তার আগে ছিল আমান, আমানকে আমার কথা জিজ্ঞাসা করেন, ওই তো অফিসার বলে। বাইরে তো একটু কিছু হলে কি আছে, অমুক তমুক, জিএম, সিনিয়র জিএম, এক্সিকিউটিভ ডিরেক্টর, কত ল্যাঙ্গুয়েজ। আর ওদের ওখানে সবচেয়ে বড় পোস্টকে অফিসার বলা হয়। আগে ছিল আমান, তারপরে সোনিয়া, পাকিস্তানি সোনিয়া, তারপরে আসছে তানভীর, বাবা এফসিসিএল এর সিইও, ফারুক সাহেবের ছেলে। জিজ্ঞাসা করেন আমার কথা, জুবাইদ বাইরে চিনে কিনা। ইউনিলিভারে কত বড় হ্যাডাম আছে, আমার নাম জিজ্ঞাসা করেন, চিনে কিনা। মার্কেট এক্সেসে যে জিজ্ঞাসা করেন,
এশিয়াটিকে যে জিজ্ঞাসা করেন যত হ্যাডাম আছে আমাকে চিনে কিনা, আমরা সালাম দেখি না, জিজ্ঞাসা করেন, ভালোবেসে সালাম দেয়। আমি মুই যে কি হনুরে তা না, আমি আমার যোগ্যতায় পরিশ্রমে তাদের ভালোবাসাটা অর্জন করছি, এই কারণে বলতে পারি। ডিবিতে যে সাইবার ক্রাইমের হেডরে যে জিজ্ঞাসা করেন যে জোবায়েদ ভাইকে চিনেন কিনা, জোবায়েদ ভাইয়ের অফিসে গেছিলেন কিনা, বুকে জড়ায় ধরছিলেন কিনা, যাচাই বাছাই করতে এসে আরো উল্টে যা দেখছে আর যা শিখছে বুকে জড়ায় ধরছে। বাংলাদেশ আর্মির হেডকে জিজ্ঞাসা করেন, আইটির হেডকে জিজ্ঞাসা করেন যে আমাকে মনিটরিং করতে যে আমার বুকে জড়ায় ধরছে। পিলখানার হেড সাইদ সাহেবকে, ব্যাটালিয়ন সিও ব্যাটালিয়ন 5 সাইদ সাহেবকে জিজ্ঞাসা করেন। পারচেজ প্রকুরমেন্ট হেড মেজর তানভীরকে জিজ্ঞাসা করেন জোবায়েদ ভাইকে বুকে জড়ায় ধরে ভালোবাসছে কিনা। একদিনে আসে নাই, কুত্তার মতো খাটছি প্রতিটা মানুষের জন্য, তারপরে একটু মাথায় হাত দিছে অথবা বুকে জড়ায় ধরছে। বাস্তব। তো আপনাদেরকে একটা জায়গায় সমাজে যেতে হবে, যে জায়গাটা আপনার ব্র্যান্ডকে মানুষ অথবা কাস্টমারের বুকে জড়ায় ধরবে, ছাড়তে চাবে না, আর সেটা হচ্ছে কোয়ালিটি। আপনাকে দেশের মধ্যে কোয়ালিটি ইনশিওর করতে হবে। বিদেশের মাটিতে আছেন, একটা জিনিস দেখেন, দেশে 400 টাকা একটা প্রোডাক্ট তৈরি করে 1000 রং করে যদি আরো 200 টাকাও যদি খরচ করেন, 600 টাকা, এই মালটা বিক্রি করছেন কত টাকায়? 1200 টাকায় সর্বোচ্চ। লাভ কত? 600 টাকায় 600 টাকা, 1 লাখ টাকায় 1 লাখ টাকা। মূলধন যদি 5 লাখ টাকা থাকে তাহলে হয়তো বিক্রয় করে 5 লাখ পাবেন, সেখান থেকে আরো আয় ব্যয় খরচ করলে হয়তো 3 লাখ আপনার প্রফিট। যদি সেলস পারফরমেন্স ভালো হয়, আর তা নাহলে লাস্টে যদি আবার ওই 70% ডিসকাউন্ট দেয়া লাগে, তাহলে তো মরছেন। আচ্ছা, এখন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, এইসব রাষ্ট্র থেকে যত বি গ্রেড স্টক লট এগুলো নিয়ে নিয়ে বিদেশে ব্যবসা করেন, থামান। দিন যত যাচ্ছে ব্র্যান্ড রেস্ট্রিকশন কঠিন হচ্ছে। 3 বছর ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে স্টক লটে কাজ করেন, বিশাল কনফিডেন্স হয়ে গেছে যে আমি বিদেশে কতভাবে মাল পাঠাতে পারি, জোবায়েদ ভাই কি বাল কয় আমারে। হঠাৎ করে একটা শিপমেন্ট ওভার কনফিডেন্স যখন হয়ে যাবে, তখন আপনার ভলিউম বাড়তে থাকবে, মানে পরিমাণ বাড়তে থাকবে। খালি 2টা কন্টেইনার অথবা একটা কন্টেইনার যদি ধরা খায়, 5 বছরে যা পরিশ্রম করছেন, যা কামাই করছেন, তার 10 গুণ বেড়ে যাবে। তখন কানতে মানুষ ভাড়া পাবেন না, তখন জোবায়েদ ভাইরে আব্বা ডাকা শুরু করবেন যে আপনার কথা শুনি নাই, আজকে আমার এই 5 বছর, 7 বছর, 10 বছর অভিজ্ঞতা, একদম পথের ভিখারিতে নেমে গেছি। তো জোবায়েদ ভাই ভুল করছি, এই স্টক লটটা বাদ দিয়ে নিজে একটা ব্র্যান্ড দাঁড় করায়, যেটা সারা বিশ্বের কোথাও মাল আটকানোর কোনো সুযোগ নাই। আর এটার মধ্যে যদি 100% কোয়ালিটি দিয়ে আমি যদি বিদেশে পাঠাতাম, এবং প্রতি মাসে 5000 অথবা 10,000 পিস করে করে মাল যাচ্ছে, আর ওইখানে ওই যে কথাগুলো বললাম, মার্কেট অ্যাক্সেস, মার্কেট এক্সপ্রেস, তারপরে আপনার এশিয়াটিক, বিভিন্ন রকম মার্কেটিং কোম্পানি, এবং এখন বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণ মার্কেটিং কোম্পানি বেড়েছে, ইয়াং জেনারেশনরা করতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে অসংখ্য মার্কেটিং। তো বিদেশে প্রচুর পরিমাণ ইফেক্টিভ মার্কেটিং কোম্পানি আছে। কথা কথা আপনি আমেরিকায় ব্যবসা করবেন, সবার আগে উচিত হবে আপনার একটা ডোমেইন কেনা। একটা ডোমেইন কিনলেন, মনে করেন ডোমেইনটার নাম লেক্সাস, হ্যাঁ, লেক্সাস মনে করেন আপনার ব্র্যান্ডের নাম lexus.us, অর্থাৎ আমেরিকার ডোমেইন। এখন যারা, যদি এটা এমন হতো lexus.com.bd, তাহলে বোঝা যেত এটা বাংলাদেশের, তাহলে মানুষ ওখানে ওয়েবসাইটে কিনতে গেলে চিন্তা করতো মালটা বাংলাদেশ থেকে যখন ওই দেশে যাবে, তখন তো $500 খালি জাহাজের খরচ আসবে, ট্যাক্স আসবে। কাপড় কিনছি $20 দিয়ে, $500 আমি দিব কি কারণে? আপনি এখন অ্যামাজনে ঢুকে দেখেন, একটা $20 একটা প্রোডাক্ট কিনতে চান, দেখবেন $450 চলে আসছে এক্সট্রা চার্জ, যেটা পরিবহন প্লাস ট্যাক্স, অর্থাৎ লজিস্টিক্স এন্ড কাস্টমস কস্ট। তাহলে আপনার ওয়েবসাইট যদি বাংলাদেশে হয় lexus.com.bd, তাহলে আমেরিকার কাস্টমাররা কিন্তু এটা কিনতে ইন্টারেস্টেড না, কারণ তার প্রচুর পরিমাণ খরচও বাড়বে। সো দুবাইতেও যদি হয়, তাদের এরকম খরচ বাড়বে, তারা ইন্টারেস্টেড না।
তারা জানতে চান আপনার ওয়্যার হাউস কোথায় আছে, কারণ তারা অনলাইনে যখনই কার্টের মধ্যে যাবে কেনাকাটার জন্য প্রসেসে যাবে তখনই দেখবে যে এক্সট্রা চার্জ এত চলে আসছে। এখন মালটা কি আসলে এক্সট্রা চার্জ এখান থেকে আসবে নাকি ওখানে আপনার ওয়্যার হাউস আছে, স্টক আছে, ওখান থেকে ডেলিভারি হবে, সে বিষয়গুলো কিন্তু এখানে স্বচ্ছ না। আর কাস্টমারের এত কিছু আপনাকে ফোন দিয়ে জানার কোনো সময় অথবা রুচি অথবা ইচ্ছাই নাই। সেখানে অনলাইনে চাপ দিবে, দিয়ে দেখবে টোটাল কত টাকা আসছে এত, আরে শালা $20 মাল কিনতে গেলে আমার 500 প্লাস $20 লাগতেছে, $520 দরকার নেই, আশপাশে কোথায় আছে দরকার $30 দিয়ে কিনে নিয়ে আসো। তাহলে আপনার ওয়েবসাইটটা তাদের জন্য কার্যকর হলো না। আপনি প্রবাসে বসে বাংলাদেশি এক ছোট বাইরে দিয়ে মাত্র 30,000 50,000 টাকা একটা ওয়েবসাইট বানিয়েছেন, এই ঘোড়ার ডিম ওই আমেরিকায় বসে আপনার কোনো কাজে আসবে না। আপনি টাকা বাঁচানো পলিসিগুলোই আপনার ব্রেনটাকে মার্কেটিং অথবা প্রোডাক্টিভ হওয়ার জন্য আপনার সব থেকে বাজে বিষয়। সবার আগে আপনাকে মন বড় করতে হবে, যেখানে যেটুকুন দরকার সেখানে সেটুকুন আমি দিবই। এই মানসিকতা যতদিন না হবে ততদিন আপনি ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারবেন না। মার্কেটে অনেকগুলো কোম্পানি আছে, যেমন SM গ্রুপ, বাংলাদেশের ফার্স্ট সিআইপি, SM গ্রুপ আনোয়ারুজ্জামান, তার ভাই হচ্ছে একরামুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন খুব ভালোভাবে চিনবেন, চাপড়তলা। আরেকে সিরামিক্স, এস্টার সিরামিক্স এর মালিক, আরেকে এয়ারলাইন্স এর মালিক। বাংলাদেশের ফার্স্ট সিআইপি আনোয়ারুজ্জামান SM গ্রুপের মালিক। আমি তার আইটির হেড ছিলাম 4-5 বছর, এবং তাকে যে সিআইপি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রথম সিআইপি অ্যাওয়ার্ড দেওয়া হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের। তো ওই যে সিআইপি যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমার হাতেই ডিজাইন করা, হয়তো আপনারা জানেন না। তো এই আনোয়ারুজ্জামান সাহেবের কথা কি দেখেন, বিশাল ধনী ব্যক্তি, সাকসেসফুল ধনী ব্যক্তি, যার কারণে বাংলাদেশের প্রথম সিআইপি সে। সিআইপি অ্যাওয়ার্ডগুলো যখন দেওয়া শুরু হলো, যে বছর ফার্স্ট শুরু হলো সেই বছরই প্রথম সিআইপি ফার্স্ট নমিনেশন তার, এবং উনি এটা পেলেন। ছবি আছে আমার সাথে, সম্ভবত 2009 সাল ছিল এটা। তো এই যে সিআইপিটা যে ওনাকে দেওয়া হলো, ওনার টেকনিকটা কি? ওনার টেকনিকটা হলো, দেখো জুবাইদ, লাইফে সময় কম। কথার কথা, কেউ একজন ফ্যান্টাসি কিংডম তৈরি করেছে, এখন ওর থেকে কমে ওর থেকে বেটার কোথায় বানানো যায় একটু গবেষণা করে 5 বছর ধরে এটা দাঁড় করানো যায় কিনা দেখো। ওনার পলিসিটা না। ওনার কথা হলো ফ্যান্টাসি কিংডম কে বানাইছে, কত টাকা খরচ হয়েছে, কয়দিন লাগছে? কথার কথা, 100 কোটি খরচ হয়েছে অথবা 1000 কোটি খরচ হয়েছে, কতদিন লাগছে? 5 বছর। আচ্ছা, 1000 কোটি না, ওই কোম্পানিকেই ডাকো, যেহেতু একবার কাজ করছে, তার অভিজ্ঞতা আছে, তাকে ডাকো, তাকে 1,500 কোটি টাকা দাও আর বলো যে 5 বছর চলবে না, 2 বছর বানাইতে হবে, আর ওর থেকে নতুন কিছু এর মধ্যে দিতে হবে। ক্লিয়ার? তাহলে তার কথা হলো যে পৃথিবীতে সময় কম, বেঁচে থাকার সময় কম। আমার কম সময়ে যত দ্রুত আমি যত বেশি কিছু করে পারি, সবকিছু আমাকে দ্রুত রিটার্ন দেওয়া শুরু করে। 5 বছর পরে জোড়াতালি দিয়ে 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 আস্তে আস্তে 10 বছর ধরে বানাবো, তারপরে 2 টাকা আসবে, দরকার নাই। আমি 10 টাকার জায়গায় 12 টাকা খরচ করে 2 বছরের মধ্যে প্রজেক্টটা বানাবো। 2 বছর পরে থেকে আমার যা ইনকাম আসতেছে, ওই যে এক্সট্রা যে 8 বছর, ওই 8 বছরে যা কামাই করবো তাতে আমি সাকসেসফুল। তো যারা অরিজিনালি ব্যবসায়ী, সাকসেসফুল ব্যবসায়ী, তারা কখনো সময় দিতে চায় না। তারা চায় 1 টাকার জায়গায় 2 টাকা নাও, কিন্তু দ্রুত এটা অ্যাক্টিভ করো। যত দ্রুত এটা অ্যাক্টিভ করা যাবে তত এটা থেকে ফলাফল আসা শুরু করবে। এই কারণেই কিন্তু ওই কলপের গাছ আবিষ্কার হয়েছে, যে ওই জাতটা ভালো, ওই জাতটার কলপ এনে লাগাই দাও, যত দ্রুত ফলন ধরবে এবং যত বেশি ফলন ধরবে তত বেশি কামাই। 10 বছর পরে গাছ মরে যাবে, আয়ু কম হবে, ডাজেন্ট ম্যাটার, ওই গাছ মরতে মরতে আরো 5টা লাগাই ফেলবো। বাট আমার দ্রুত আউটপুট দরকার, যা মন চায় খরচ করো, বাট কোয়ালিটিটা আমার ওইটাই চাই। আর এটা হচ্ছে পৃথিবীতে একমাত্র সাকসেসফুল ব্যবসায়ীদের ঘটনা, যার কারণে জার্মান, সুইডেন, ফ্রান্স থেকে শুরু করে যত বড় বড় তাদের ব্র্যান্ড কোম্পানি আছে, জাপান থেকে শুরু করে প্রতিটা ব্র্যান্ড কোম্পানি হিউজ টাকা ইনভেস্ট করে যে কত দ্রুত কোন জিনিসটা আবিষ্কার করা যায় অথবা কোন কোয়ালিটিটা ইনশিওর করা যায়। কত দ্রুত টাকা যা লাগে খরচ করবো, সমস্যা নয়, কারণ ওইটা অ্যাক্টিভেট হয়ে গেলেই তো আমার টাকা আসা শুরু করে দিবে। আমি কি কারণে ওই খুঁতখুতানি করে জোড়াতালি দিয়ে আস্তে 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 জীবনের 10 বছর সময় নষ্ট করে এক ঘোড়ার ডিম বানাবো? ওই 10 বছর পরে তো ওই কাজের প্রতি আমার আগ্রহই নষ্ট হয়ে যাবে, বরঞ্চ পুরো বিনিয়োগটাই আমার ধ্বংস হয়ে যাবে।
কারণ আমার ব্রেনই ওখান থেকে বেরে অন্য কোনো কিছুতে চলে যাবে। সো আই শুড নট ডু ইট। তাহলে আপনাদের কিন্তু চমৎকার চমৎকার কিছু জ্ঞানী গুণী এবং সাকসেসফুল ব্যক্তিদের মাইন্ড সেট আপটা ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি। অনেকে আছেন ভাইয়া অনেক ভিডিও দেখলাম, জানলাম, বুঝলাম, তো ভাইয়া দেখি একটু সামর্থ্য হলে অথবা সামর্থ্য আছে দেখি আরো 10 জনের সাথে আলোচনা করে যে যদি এটা সবাই ভালো বলে তাহলে একটু আত্মবিশ্বাস পাবো, তারপরে কাজ শুরু করব। তা আমি মনে মনে বলি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তখন যোগাযোগ করেন। এবং আমি জানি সে আর কোনোদিন আসবে না, কারণ সে এখান থেকে ছিটকে পড়ে যাবেই। কারণ উনি তো একটা ভাদাম্মা, বাদাম্মারে দিয়ে বাদাম্মার মুভি বানানো ছাড়া আর কোনো কিছু সম্ভব না, কোয়ালিটি ডেভেলপ করা সম্ভব না, একটা ব্র্যান্ড দাঁড় করানো সম্ভব না। এখন যারা বাদাম্মার ভিডিও দেখছেন তারা জানেন নামের সাথে বাদাম্মার মেকআপের থেকে শুরু করে অভিনয়ের থেকে শুরু করে বাদাম্মা আসলে কোন লেভেলেরই বাদাম্মা। ব্র্যান্ড হইতে পারবে না কখনো। এবং এই যে কম দামের মধ্যে, কত কমের মধ্যে বডি দাঁড় করানো যায়, এই যে ইন্ডিয়ান যে একটা পলিসি ছিল, সে পলিসি থেকে বের করার জন্য ইন্ডিয়ানরা একটা মুভি দাঁড় করা দিল, সেটা হচ্ছে পুষ্পা। সেখানে শিখাই দিল ব্র্যান্ড ফিলটা কি জিনিস। কিন্তু আমাদের বাঙালিরা কি দেখলো, সেখান থেকে অ্যাকশন দেখলো, মারামারি দেখলো, ভাবমারা দেখলো, মোস্তানিটা শিখলো। কিন্তু এই টোটাল ভিডিওটার, টোটাল মুভিটার সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যে ব্র্যান্ড কি জিনিস, ব্র্যান্ড কখনো মরে না, এই সামারিটাই শুধুমাত্র শিখলো না। চুল কাটা শিখলো, হাত নাড়ানো শিখলো, ডং করা শিখলো, জামার বোতাম খুলে বিয়াদবের মতো চলা শিখলো, বিয়াদবের মতো চুল কাটা শিখলো, গলায় মারা পড়া শিখলো, কত কিছু শিখলো, মোস্তানি শিখলো, ফাপড়বাজি শিখলো। বাট টোটাল ভিডিওটা ইন্ডিয়ানদের যে ধাক্কাটা দিছে, যে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ব্র্যান্ড, যে তোমাকে ব্র্যান্ড হতে হবে। এই ফকিন্নি মালের ব্যবসা, কম দামের মালের ব্যবসা বন্ধ করো। আগে নিজেকে এবং নিজের ব্যবসা এবং পণ্যকে ব্র্যান্ডে পরিণত করো, যেন মার্কেট থেকে আরো বেশি প্রাইস পাও। কলকাতার মানুষদের বাঙালিদের শেখাইতে পারলো না, আর এই বাংলাদেশের ফকিন্নি জাতরে শেখাইতে পারলো না, কারণ এদের তো কমন সেন্স কম, কমন সেন্স কম। মুভির মধ্যে খালি অ্যাকশন দেখে, নায়ক কেমনে মাল খাইছে, নায়ক কেমনে লাগাইছে, নায়ক কেমনে পোল্টি মারছে, নায়ক কেমনে চুল কেটে ভাব মারছে, নায়ক কেমনে লুঙ্গি টেনে উঁচি পড়ছে, এগুলো দেখে। এই জন্যই ফকিন্নি জাত বলতেছি। আমি বাঙালি না, আমি তো বাঙালি। বাট একটা মুভিতে কি দেখানো হয়, কি শেখানোর চেষ্টা করা হয়, একজন রাইটার, একজন ডিরেক্টর এই মুভির মাধ্যমে কি উপহার দেয় সমাজকে, সেইটুকু 95% মানুষ বোঝেই না। আর সেখান থেকে শেখা তো আরো পরের কথা, আপনাদের শিখাই দিলাম। পুষ্পা মুভি গেছে কত আগে, 2-3 বছর আগে, এতদিনও বুঝতে পারেন নাই, খালি ডায়লগ শিখে ডায়লগ নিয়ে টিকটক করছেন। কিন্তু একটা জিনিস বুঝেন নাই, যে আপনাকে ব্র্যান্ড হইতে হবে, কারণ ব্র্যান্ডের ভ্যালু সবসময় হাই। তাহলে বিদেশে প্রবাসে যারা কাজ করেন তাদের, যেমন আমেরিকাতে কথা বলছিলাম, যে lexus.us নামে একটা ডোমেইন যখন করছে, তখন মানুষ বুঝতেছে একটা অনলাইন স্টোর, তখন মানুষ বুঝতেছে যে এই কোম্পানিটা আমেরিকান কোম্পানি। তখন ওখান থেকে যখন পারচেস করতেছে, তখন দেখা যাচ্ছে $20 জায়গায় ডেলিভারি আর $2 যোগ হয়েছে, অথবা $5, $25 হয়ে যাচ্ছে। তখন কিন্তু এই ওয়েবসাইটটা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে, কারণ স্টকটা আমেরিকাতেই আছে, আমেরিকা থেকে ডেলিভারিটা হচ্ছে, এক্সট্রা জাহাজীকরণের খরচটা আসছে না, এক্সট্রা কাস্টমস ডিউটি আসতেছে না। ইউ গট দিস পয়েন্ট? আপনি কি পয়েন্টটা ধরতে পেরেছেন? তাহলে আপনার কাজ হচ্ছে, আপনি যে কোনো একটা ডিজাইনের একটা প্রোডাক্ট চমৎকার কোয়ালিটি দিয়ে 2 টাকার জায়গায় 2.5 টাকা খরচ করে বানায়, প্রতি মাসে 2000-5000 করে করে আমেরিকায় নেন, আপনার অনলাইন স্টোরে রাখেন, প্রচার প্রসার করেন। এরপর ওই যে মার্কেটিং কোম্পানিগুলা, মার্কেটিং কোম্পানি 50টা মার্কেটিং কোম্পানির সাথে কথা বলেন প্রয়োজনে,
যে আমি আমার প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডে হাই কোয়ালিটিতে তৈরি করে আমার বাসার, ওখানে তো বিদেশে ব্যবসাগুলো অ্যাকচুয়ালি ওদের বাসার নিচে একটা গ্যারেজ থাকে, ওয়ার্কশপ থাকে, আবার স্টক আপনার স্টোরও থাকে, যে আমার গ্যারেজে অথবা আমার স্টোরে রাখা আছে প্রোডাক্ট, আমার ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং তোমরা যে আমার এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবা, সেক্ষেত্রে তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হবে কিনা, যেটা বাংলাদেশের রিসেলাররা ওই খালি মাল, ওই সস্তার মাল বেচে, পোলো গেঞ্জি 450 টাকায়, আর 70% মাল রিটার্ন আসে, আর কাস্টমাররা এই রিসেলারদের খানকির ছেলে বলে গালাগালি দেয়। মা দাচ্ছ কি দেখাইছস, কিসের ছবি অনলাইনে দিছস, আর বাস্তবে কি মাল নিছস। এখন কাস্টমার রিসেলাররা যখন কয় ম্যাডাম এই গেঞ্জিটা অরিজিনাল তো 2200 টাকা দাম, তো 450 টাকা নিয়েছেন, তো কোয়ালিটি তো খারাপ হবে। হারামজাদা, তো তুই অরিজিনাল ছবিটা দিতি, ওই অনলাইনের ছবি, পিনিন্টারেস্টের ছবি কেন ছাড়ছিস? সিটারে বাচ্চা, এই কথাগুলো কাস্টমাররা বলে। তো একটা কাস্টমার তৈরি করে দেখছেন? তো রিসেলারদের ব্রেনে যখন ঢুকাই দেওয়া হয় যে কমের মধ্যে তোমাদের মাল দেবো, তোমরা খালি বিক্রি করবে আর কমিশন কাটবা, বেসিক্যালি রিসেলারদের বলা হয় না যে তোদের ক্যারিয়ার মেরিয়ে সব ধ্বংস করে ছেড়ে দিব। তো মার্কেটে হাজার হাজার রিসেলার এরকম ভোগান্তির শিকার হয়। তো কোশ্চেনটা হলো যে ওই যে অনলাইন কোম্পানি, সেই কোম্পানিকে আপনি ইনভাইট করবেন, অথবা প্রয়োজনে তাদের সঙ্গে যখন মিটিং ডাকবেন, ওই মিটিং এ আপনি যাবেন আপনার দুটো প্রোডাক্ট নিয়ে, দেখেন আমার প্রোডাক্টের কোয়ালিটি। সো আপনারা যদি মার্কেটিং করেন, আপনার ব্র্যান্ড, আপনি তো একটা মার্কেটিং কোম্পানি, আপনারও মার্কেটে একটা আস্থার জায়গা আছে। সো আমার এই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে দিলে আস্থার কোনো কমতি হবে না, এবং যে ব্যবহারকারী সে ব্যবহার করে শান্তি পাবে। আর এই প্রোডাক্টটা আমি সেল করব $25, আমার প্রাইস ফিক্সড। এখন আপনি যদি বলেন পার প্রোডাক্ট আপনাকে $5 করে দিতে হবে, তাহলে আমি এখানে $30 অনলাইনে প্রমোট করব এবং আপনারা করবেন। অথবা আমরা এই $25 উপরে আপনারা সহনীয় মাত্রায় কত পার্সেন্ট অ্যাড করতে চান আপনারা করে আপনারা সেল করেন। আপনারা আমার এই ব্র্যান্ডটাকে দুবাইতে অথবা আমেরিকাতে, কথা আমেরিকাতে প্রোডাক্টটা আনছি, আমেরিকাতে ওয়েবসাইট খুলছি, আমেরিকাতে কেমনে জনপ্রিয়তা করবেন সেটার দায়িত্ব আপনাদের। আর প্রোডাক্টের গুণগত মানের কারণে যাতে আপনাদেরও মার্কেটিং এর দুর্নাম না হয়, সেজন্য আমি হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশ থেকে তৈরি করে করে এনে রাখবো। তো আপনারা যারা বিদেশে আছেন, আপনাদের ফার্স্ট কোশ্চেন হয় ভাইয়া এই দেশে তো লাইসেন্স করা যায় না, কেমনে ব্যবসা করব, আর একটু কমের মধ্যে হয় না, কত 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 কথা বলেন। এত কথা বলা লাগে না তো, ঠান্ডা মাথার চিন্তা। আর এরপরে ব্যবসা করতে গেলে যে বিদেশে যে হোস্টেলে থাকেন, ডরমেন্টে থাকেন, বাসা নিয়ে 8-10 জন ভাড়া করে থাকেন, ওইখানে মনে করেন যে বন্ধু বান্ধব একটা পাবেন, একটা অথবা 4টেই পাবেন। 10টার মধ্যে 4টেই দেখবেন গল্প মারা পাবলিক। কেমন? ডরমেন্টে সারাদিন কাজ করে এসে ওই আগের জীবনে বাংলাদেশের কোন জেলায় থাকতো, সেই জায়গায় টেন্ডারবাজি কি করেছে, মাগিবাজি কি করছে, বন্ধু বান্ধব নিয়ে কেমনে মাল খাইছে, কেমনে সাদাবাজি করছে, এই সব বদমাইশি গল্প দিয়ে দিয়ে মুখরোচক গল্প করে করে দিনের পর দিন শেষ, দেখতে দেখতে দেখবেন জীবনে 5টা বছর শেষ। আর যদি ব্যবসার কথা তাদের সাথে আলোচনা করেন, আর তুই ব্যবসা করবি মামা, ব্যবসা করবি, বাংলাদেশে শ্যামলীতে আমার খালাতো ভাই আছে, ওই বিভিন্ন বাইং হাউসের মাল কমের মধ্যে কিনে পাঠাবে, তাহলে তুই আমি মিলে ব্যবসা করি। উল্টে খাওয়া দাওয়া আর শয়তানি বদমাইশি ছাড়া কিচ্ছু হবে না, কমিশন খাওয়া ঘুষ খাওয়া ছাড়া কিচ্ছু হবে না। আপনার টাকাগুলো জ্বলে যাবে, আপনি কোনোদিন বড় ব্যবসায়ী বিদেশের মাটিতে হইতে পারবেন না। আপনার সবকিছু ত্যাগ করতে হবে, এই গল্প আড্ডাবাজি শয়তানি সব ত্যাগ করতে হবে। ওই মামা আছে খালা আছে সব বন্ধ করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে কাকে দিয়ে মাল বানালে মালটা কোয়ালিটি আসবে, অনলি কোয়ালিটি। 10 দিনের জায়গায় 12 দিন লাগুক সমস্যা নেই, কোয়ালিটি আসবে। এই মালটা আপনার নিজে থেকে ডিসিশন নিয়ে মালটা বানাইতে হবে। ওই দেশে কি কি মাল চলে সেই মালের ছবি ভিডিও অথবা স্যাম্পল এই দেশে ফ্যাক্টরি সাথে আলোচনা করে ছবি পাঠায় বলেন, স্যাম্পল পাঠায় বলেন, ফিজিক্যালি বাংলাদেশ ভিজিট করার সময় এসেও দেখায় বলেন, যেভাবে হোক আপনাকে বোঝাতে হবে যে এই ক্যাটাগরির মাল ওখানে চলে, এই ক্যাটাগরির মাল আমি চাচ্ছি তুমি এই স্ট্যান্ডার্ডে অথবা এর থেকে আরেকটু বেটার করে কত বানা দিতে পারবা, যেন ওইখানে 100টা ব্যবসায়ীর মধ্যে আমার প্রোডাক্টটা সব থেকে বেস্ট হয়, এবং আমি সবাই যদি এই প্রোডাক্টটা $20 বিক্রি করে, আমি যেন এটা $35 বিক্রি করতে পারি। বাংলাদেশের কোনো ফ্যাক্টরি যখন আপনাকে এই সহযোগিতাটা করবে, তারপরেই আপনার লাইফ চেঞ্জ। এখন চিন্তা করতে পারেন, বাংলাদেশে একটা টি শার্ট বানাতে 300 টাকা লাগে, চায়নায় তো কেসে
150 টাকায় বানানো যাবে। আরো চায়নার সার্ভিস খুব ফাস্ট, খুব ফাস্ট। বাংলাদেশ তো বাদাম মা, আর চায়না খুব ফাস্ট, তাহলে চায়নায় যাই। ব্যবসা করতে পারবেন না, কারণ চায়না মাল দিয়ে তো ওই দেশে ভরা। আপনি যখন স্পেশাল ওয়ার্ডে দেবেন, আপনার কাছে নেবে কথা কথা $3, আর ও নিজেই ওর স্টক লট, বড় বড় ব্যবসায়ীরা, চায়নার 1000 কোটি টাকার ব্যবসায়ীরা স্টক লট নিয়ে নিয়ে $1 করে জায়গা গোডাউন করে রেখে দিচ্ছে। তা আপনার ব্র্যান্ড যখন আপনি চায়না থেকে $3 বানাবেন, কাস্টমার বললে ওটাও চায় না, এটাও চায় না, চায় না, আমি চাই না। কারণ চায়না 100% কটন বললেও সেখানে অন্তত 45% পলিস্টার মিশানো থাকে। সো আই ডোন্ট ট্রাস্ট চায়না। চায়না কস্টিং কমানোর জন্য কটনের পরিবর্তে পলিস্টার ঢুকায়। তাহলে চায়নাতে যে আসলে লাভ হবে না, তাৎক্ষণিকভাবে $1, $2, $5 লাভ দেখবেন, বাট আপনি আপনার এইমে পৌঁছাইতে পারবেন না। আপনার এইমে পৌঁছাইতে গেলে আপনাকে যেটা করতে হবে, কোয়ালিটি প্রোডাক্ট, ওটা কোনো বিকল্প নেই। বাংলাদেশে আসতে হবে, অথবা মেক্সিকোতে যেতে হবে, অথবা কম্বোডিয়াতে যেতে হবে যারা কোয়ালিটি দিবে, ভিয়েতনামে যেতে হবে। তবে ভিয়েতনামে কিন্তু চায়নার ফ্লেভার আছে। 100% কটন বললে সেখানেও পলিস্টার অন্তত 25% মিশে। তাহলে বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে আপনার নাই। এখন বাংলাদেশের গার্মেন্টস ধ্বংস হতে পারে, বাট আপনার সহযোগিতা পেলে, আপনাদের মতো বায়ারদের সহযোগিতা পেলে বাংলাদেশে অনেক গার্মেন্টস দাঁড়ায় যাবে। আর এরপরে বাংলাদেশের গার্মেন্টস গুলো যেভাবে ধ্বংসের মুখোমুখি আছে, সেখানে আপনি যদি বিদেশ থেকে ইনভেস্ট করে বাংলাদেশের গার্মেন্টস দাঁড় করাতে চান, বিদেশে থেকে, দেশে আপনার ভাই চালাবে, অথবা বন্ধু চালাবে, অথবা বিশ্বস্ত একজন ব্যক্তি আছে আত্মীয় স্বজনের মধ্যে, 2 কোটি টাকা ইনভেস্ট করলে গার্মেন্টস দাঁড় করে দিবে। তখন এই জুবাইর ভাইয়ের কাছ থেকে টি শার্ট বানাতে কথা কথা 300 টাকা লাগে, তখন মাত্র আপনি 220 টাকায় পেরে যাবেন। পাসামারা যে কতভাবে খাবেন, কারণ আমরা এত কিছু শয়তানি বদমাইশি শিখেও 4 আনা পয়সা লাভ রাখতে পারছি না। 4 বছরে অলরেডি বাপের 9 বিঘা জমি বেচা শেষ, এখন খালি কবরটা বেচতে বাকি আছে গার্মেন্টস বাঁচায় রাখতে। আর আপনি বিদেশে বসে আপনার বিশ্বস্ত মানুষ দিয়ে চালাবেন, নেমে দেখেন কান্তে মানুষ ভাড়া পায় কিনা। তো একটা কথা বলে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আপনি হ্যাসেল ফ্রি, ড্যামেজ ফ্রি থাকার জন্য যদি 20 টাকা আপনার একটা কাপড়ে বেশি খরচ পড়ে, তো সমস্যাটা কোথায়? সারা বিশ্বের বড় বড় কোম্পানি তাদের এমপ্লয়ি কমায় বাইরে থেকে ফ্রিল্যান্সিং করাচ্ছে, আর আপনি চাচ্ছেন ফ্যাক্টরি দাঁড় করাইতে। আবার আমরাই তো পারলি ফ্যাক্টরি ট্যাক্টরি বেচে পারলে সুন্দরবন অথবা বান্দরবনে যাওয়ার জন্য মাঝে মধ্যে কান্না করি যে আল্লাহ মাফ করে দাও, এই পাপে নামছিলাম। আর আপনার মরার ইচ্ছা হয়েছে, করে দেখেন। ওই 20 টাকা বাঁচাইতে যে কয় লক্ষ বেরোয়, 20 লক্ষ বেরোয় না 2 কোটি বেরোয়, সেটা 2 বছর পরে টের পাবেন। এই জন্য সব জায়গাতে লাভ করা, সব জায়গাতে জেতা, সব জায়গায় সাকসেসফুল হওয়া, এবং সব জায়গায় বিশাল শিয়ানা পাবলিক ধরা আপনি খাবেন। 2টা মানুষ জীবনে সব জায়গায় ধরা খাবে, সে যত পবিত্র হোক, যত সৎ হোক, যত গুণী হোক, যত জ্ঞানী হোক। যার কাছে যাবে, মানে এই মানুষটা যদি একজন পীরের কাছে যাও, সেই জায়গায় যে ধরা খাবে। কেন জানেন? কেমনে জানেন? অথবা কোন ব্যক্তি? 2টা ব্যক্তি। একটা হচ্ছে বেশি বুদ্ধিমান, সব জায়গায় বুদ্ধি খাটায়, আর একটা হচ্ছে বেশি খুঁতখুঁতে, অস্থির এবং খুঁতখুঁতে। এ যদি নিজে একটা পীরের কাছে যায়, পীরের কাছে গেছে পাছা মারা খেয়ে আসবে। এটা পৃথিবীর নিয়ম, মিলাইতে থাকেন হয় নিজের জীবনে অথবা আপনার চারপাশের মানুষের কাছে। যে জুবাইদ ভাই পৃথিবীতে 2জন মানুষকে বলে দিছে যে এই 2জন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত খালি পাছা মারা খাইতেই থাকবে। একটা হচ্ছে অস্থির খুঁতখুঁতে, আর একটা হচ্ছে অতিরিক্ত পাকনা, যে সব জায়গায় জিততে চায়, সব জায়গায় প্রফিট গেইন করতে চায়। তাহলে অনেক ভালো মন্দ কথা আপনাদের সাথে এই ভিডিওতে বললাম। 1 ঘন্টা 28 মিনিট অলরেডি হয়ে গেছে, বোধহয় একটা মুভির সমান। বাট প্রতিটা পয়েন্ট যদি আপনি কাগজ কলমে লিখে রাখেন, ভিডিওটা একবারের জায়গায় 2 বার শুনেন, এবং আপনার পরিবারও কেউ যদি কাপড়ের ব্যবসা অথবা অন্য কোনো ব্যবসা নিয়ে অথবা ব্র্যান্ড দাঁড় করানোর চিন্তা ভাবনায় থাকে, অথবা প্রবাসে ভালো করতে পারতেছে না, আরো ইনকাম তার প্রয়োজন, এবং সে টাকা ধ্বংস করতেছে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি এই ভিডিওর যত খারাপ অংশ, ভাষাগুলো আছে, এগুলো মনের দুঃখে বলা, আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলা, বাট বেসিক্যালি আপনাদের ভালো এবং উন্নতি এবং
সুদিন কামনা করি বলেই কথাগুলো এভাবে বলা। বাট এখান থেকে পজিটিভ যে বিষয়গুলো আছে সেগুলো নোট করে রাখেন, সেগুলো কাজ করতে গেলে মাথায় রাখেন, এবং সেভাবে নতুন করে এ পর্যন্ত যত যা ধ্বংস করছেন নতুন করে ঝাঁপায় পড়েন। আজকের কাজ আজকে, এই 7 দিন পরে যেটা করতে যাবেন ওই কাজ আর জীবনে কোনোদিন হবে না, হবেই না। তো আপনারা সবার জন্য শুভকামনা। আশা করি আপনারা ভালো থাকবেন, এবং যে যেখানে ব্র্যান্ড অথবা হাই প্রফিটের ব্যবসা নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আপনার এই ভিডিওটা বিশাল উপকারে আসবে। কারণ দেখেন, একটা স্যামসাং মোবাইল বানাতে কত খরচ আর বিক্রি হচ্ছে কত। একটা সনি মোবাইল বানাতে খরচ কত আর বিক্রি হচ্ছে কত। একটা মটোরোলা ফোন বানাতে খরচ কত, বিক্রি হচ্ছে কত। আর একটা আইফোন বানাতে খরচ কত, বিক্রি হচ্ছে কত। যে ফোনগুলো 1-1.5 লাখ টাকা অথবা এরকম একটা রেঞ্জে বিক্রি হচ্ছে, ওই প্রোডাকশন মার্কেটিং সব মিলে অল ইন কস্টিং সব হচ্ছে 20-25 হাজার টাকাই আছে। কিন্তু কোনো কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালুর কারণে 30,000 টাকা যার খরচ আছে সে 50,000 টাকায় বিক্রি করতে পারতেছে না। আর কোনো কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালুর কারণে সে পারলে 2 লাখ টাকা বিক্রি করলে মানুষ ঝাঁপায় পড়তেছে। আর এটা হচ্ছে ব্র্যান্ডের ব্যবসা করার সব থেকে গুরুত্বপূর্ণ সাকসেস এবং মজা। আর এটার জন্যই মানুষ ব্র্যান্ড দাঁড় করাতে চায়। তা আপনি ব্র্যান্ড দাঁড় করাতে গেলেন আর সব জায়গাতে টাকা বাঁচাইতে 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 সেটাকে একদম জিরোতে কোয়ালিটি নামায় নিয়ে আসলেন, তাহলে মানুষ পাগল হইতে পারে। আজকে পাগল, কালকে পাগল, কিন্তু পরশুদিন পাগল থাকবে না। পরশুদিন আপনার ব্র্যান্ডকে একটা লাথি মেরে তার লাইফ থেকে বের করে দিবে। তখনই আপনি একদম জিরোতে বসে যাবেন। তাহলে বড় কাজ করতে গেলে মন বড় করতে হবে। আর যদি ভ্যাটের মাল বিক্রি করতে চান তাহলে ওই ওই বস্তি কোয়ালিটির মন মানসিকতা থাকলে, অথবা কস্টিং অথবা এরকম অতিরিক্ত পাকনামি, সব জায়গায় টাকা বাঁচানো, ওটা আলহামদুলিল্লাহ। তাহলে সঠিক সমাধান দিয়ে দিলাম ব্যবসা কি করবেন, এরপর বাকিটা আপনার উপরে। তো সবার জন্য শুভকামনা। আমরা খানস গ্লোবাল ছোটখাটো করে ব্যাঙের ছাতার মতো গজায় ওঠা ছোট্ট একটা কারখানা। এটা গার্মেন্টসও বলা যায় না। এখানে নুন আনতে পান্তা ফুরায়, অনেক বেলা না খেয়েও থাকতে হয়, অনেক বেলায় ওই আমি মালিক হওয়ার পরেও অনেকে তো দেখবেন যে একটু কোনো মতো একটা চেয়ার টেবিল কিনেই ম্যানেজিং ডিরেক্টর ভিজিটিং কার্ডের মধ্যে লিখে ফেলে, কিন্তু এটা লেখার এখনো যোগ্যতা আমার হয় নাই, সাহস অথবা যোগ্যতা হয় নাই। তো মানুষকে গার্মেন্টসের উপরে এবং ব্যবসার উপরে এবং এর সাথে জীবনেরও কিছু গল্প মিলামিশে কিছু ভিডিও করি, যেটা আমি প্রফেশনাল ইউটিউবার অথবা ব্লগার না যে এখান থেকেও কামাই করব। তবে আমি চেষ্টা করি একটা জেনারেশন ডেভেলপ করার এবং সাধারণ মানুষের উপকার করার, যেন আমরা আমাদের জীবনে যত জায়গায় ঠকে শিখেছি তারা যেন ঠকে না শিখে এবং জীবনে অনেক অর্থ, সম্পদ এবং সময় বাঁচে। তো এই ভিডিওগুলো যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওগুলো টানাটানি করে না দেখে আপনি পয়েন্ট টু পয়েন্ট একটা ডায়েরি নিয়ে, কাগজ নিয়ে লিখবেন। আশা করি 5-10টা ভিডিও দেখলেই আপনার লাইফে বড় ধরনের একটা চেঞ্জ আসবে, যেটা রিয়েলিস্টিক। কারণ আমাদের ভিডিওগুলো বাস্তব জীবনে লাথি চড় খেয়ে খেয়ে, ধাক্কা খেয়ে খেয়ে জীবনে যা যা শিখছি সেগুলো নতুন জেনারেশনকে শর্টকাটে উপহার দেওয়ার জন্য, যে আমরা আমাদের জীবনের অনেক সম্পদ, সময়, শ্রম, জীবনী শক্তি ধ্বংস করে যা শিখলাম, তোমাদের শর্টকাটে বলে যাচ্ছি, তোমরা এগুলো সচেতন হয়ে তোমরা নামো, যেন তোমাদের সময়টা বাঁচে, তোমাদের সম্পদটা ধ্বংস না হয়। আর আমরা ধোয়া তুলসী পাতা না, অথবা বেস্তা থেকে আসে আমাদের শরীরে নুন নাই, যে আমরা যা বলি আমরা নিজেরা বোধহয় তাহলে এরকম একদম পীরের মতো স্বচ্ছ, অথবা গ্রামারের বইয়ের মতো, অথবা ডিকশনারির মতো পারফেক্ট। আমরাও কাজ করতে গেলে অনেক ভোগান্তি হয়, কাস্টমাররাও ভোগান্তির শিকার হয়, আমরাও লজ্জা পাই, আমরাও হাঁটু গেড়ে হাত জোড় করে ক্ষমা চাই কাস্টমারদের কাছে। কারণ আমি যে কথা বলছি আমি নিজের হাতে তো সব কাজ করি না, ওয়ার্কার দিয়ে করতে হয়। তো ওয়ার্কার তো দূরের কথা, নিজের হাতের 5টা আঙ্গুলি সমান না। তো অসংখ্য ঝড় ঝাপটা মাথায় নিয়ে কাজ করতে হয়। যদি কিনা তোমরা ফ্যাক্টরি দাও তখন তোমরাও বুঝতে পারবা যে বাস্তবতা আসলে কত কঠিন। তো এইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মিলায় মিশায় চলে যদি আমাদের সঙ্গে কেউ কাজ করতে চান, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যেটুকু যোগ্যতা আছে সেটা দিয়ে আপনাদের প্রোডাক্ট তৈরি করে দেয় এবং ব্র্যান্ড আপ করে দেওয়ার। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি।
আপনার পরিবারের সন্তানদের জন্য দোয়া রাখি যেন মিলেমিশে শালীন এবং সুন্দরভাবে চলতে পারেন, কারণ সমাজ এখন অনেক কঠিন জায়গায় চলে যাচ্ছে, অসংখ্য জায়গায় অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থেকে সুস্থ চিন্তায় থাকার জন্য দোয়া করি এবং অনুরোধ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।